বলে ডাকবো। আপনি এখানকার খেজুরি বিধানসভার একজন এমএলএ, আপনি নতুন ইলেক্টেড হয়েছেন, এবং আপনাকে দাদা বলবো না শান্তনুবাবু বলবো না এমএলএ সাহেব বলবো? কি না না, দাদা ভাইয়ের সম্পর্কই সবচেয়ে মধুর, দাদাই বলা যায় অবশ্যই। তা আজকে আমরা যে আপনার কাছে এসেছি, আমরা অ্যাকচুয়ালি প্রথমে বুঝতে পারি যে আপনার কাছে এসে টাইমটা পাবো বলে, আপনি প্রথমে বললেন যে টাইম হবে না খুব একটা বেশি। তো যাই হোক, কোনো মতে তো আপনার টাইমটা পাওয়া গেল। আপনি তো আমাদের বিধানসভা মানে খেজুরি বিধানসভার নতুন এমএলএ। এবারে আমরা একটা জিনিস দেখেছি যে খেজুরি বিধানসভা এর আগে দুবার একজন জিতে গেছেন। তার আগে সিপিএম এর এমএলএ ছিলেন, তারপরে তৃণমূলের এমএলএ, পরপর দুবার জিতে গেছেন এখান থেকে। আপনি হঠাৎ করে আর্ন করা একজন মানুষ এসছেন, আপনি প্রফেশনালাইজ করেনটা কি এখন? দেখুন, আমি তো অ্যাকচুয়ালি আমাদের এগরাতে পাঁচডোল হাই স্কুলের শিক্ষক আমি। তো আমরা বরাবরই সংঘ পরিবার বা ভারতীয় জনতা পার্টিকে শ্রদ্ধা করা, ভালো লাগা, তার নীতিগুলো জানা। আমার বাবা কাকু ভারতীয় জনতা পার্টিকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করে, আমরা দেখে এসেছিলাম। বাবাও 1993 সালে তিনি পঞ্চায়েত সমিতিতে এখানেই দাঁড়িয়েছিলেন, সামান্য, হ্যাঁ, পঞ্চায়েত সমিতিতে কিছুটা সামান্য ভোটে হেরে যায় আমরা দেখি। কিন্তু রাজনীতি তখন আমাদের কোনো কিছু আগ্রহ এবং ছিল না। হঠাৎ করে আমাদের এই খেজুরিতে গণেশ আড়ি, উনি আমাকে প্রচুর পরিমাণে বললেন যে মাস্টারদা, এমনি ওনার চেয়ে আমি ছোটো, এদিকে মাস্টারি সার্ভিস করি, কিন্তু আমাকে হঠাৎ করে জানি না খেজুরি মানুষ কিছু কিছু জন মাস্টারদা এরকম বলে। তো বলছে ও বলছে মাস্টার একটু বিজেপি পার্টি করবো আসো। আর দেখছে তো দুর্নীতি ছেয়ে গেছে, সাধারণ মানুষ তার বিচার পাচ্ছে না, ঘর নিতে গেলে টাকা দিতে হচ্ছে, বা আবাস যোজনায় যে টাকা, চাকরি বাকরি সবেতে টাকা নিচ্ছে, আসো না একটু স্বচ্ছতা নিয়ে আসি। আমি প্রথমে না বলি, তারপরে আলটিমেটলি আমি একদিন পার্টিতে আসি। ওনার বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছিল, দলীয় কার্যক্রম। সেখানে আমাদের প্রাক্তন জেলা সভাপতি যিনি অনু চক্রবর্তী এসেছিলেন, স্বদেশ পাত্র যিনি আমাদের এমএলএ ভোটে এর আগের বারে নেমেছিলেন, উনিও ছিলেন। সেইখান থেকে শুরু, এটা 2016-17 দিকে হবে। কিন্তু ভালোবাসে বিজেপিকে এটা অনেক দিন থেকে। মানে আপনি তাহলে পার্টিতে এসেছেন আপনার পার্টি ক্ষমতায় আসার পর? কোথায় ক্ষমতা আসার পর? যখন আপনাদের পার্টি পুরো ভারতে যখন ক্ষমতায় আসে, বিজেপিতে একটা সংখ্যাগরিষ্ঠ না, আমার বাড়িতে আমার বাবা তো অনেকদিন থেকে করতো, কিন্তু আমাদের সময় আপনি ছিলেন শিক্ষার, আমি যেহেতু শিক্ষকতা করি বা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, রাজনীতিটাকে এতটা কাছে ছিলাম না, একটু দূরত্ব। পরবর্তী ক্ষেত্রে আমার কিছু যাদেরকে মানি, যাদেরকে ভালোবাসা, যাদেরকে চিন্তা ভাবনা, যাদের নিয়ে ওঠা বসা, ওঠা নিয়ে চিন্তা ভাবনা, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের তারা যখন বললো তখন ভাবার সুযোগ এলো। সেই ভাবনা থেকে 2018 সালে আমি কিন্তু জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিলাম। 2018-তে ভারতীয় জনতা পার্টি থেকেই আপনি ওখান থেকে? আচ্ছা আচ্ছা। তাহলে আপনার রাজনীতিতে আসার পিছনের মূল কারণটা কি? মূল কারণ খেজুরিতে আমাদের খেজুরি, এই খেজুরিতে তো প্রচুর গরিব মানুষ আছে, যাদের দেখেছি একটা ত্রিপল পেতে হলেও সুপারিশ করে পেতে হয়। কার ঘর ভাঙলো, কার ভাঙলো না ওটা বিষয় নয়, কে তৃণমূল নেতাদের বেশি তেল দিতে পারছে, তাদের বেশি করে কিছু চা ফা মদ এরকম খাওয়াতে পারছে। তেল দিতে পারছেন মানে আপনি তেল মানে কি, অর্থাৎ খাওয়ানো, ওই মদ খাওয়াচ্ছে, মদ খাইয়ে নিতে হচ্ছে অসম্ভব প্রচুর পরিমাণে খেজুরিতে। এটা আমার প্রথম লক্ষ্য ছিল যে এই মদ বন্ধ করা। তার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছেও অনেকবার ছুটেছি এই একই অভিযোগ নিয়ে। তো ওনারা কি বলতে চাইছেন? ওনারা বলছেন আমরা চেষ্টা করছি, আপনারা বলুন, বললেও হয় না। মানে আপনার মতে কি পুলিশ প্রশাসন একটা সাইডেই চলছে? মানে একটা ধরুন আপনাদের কথা শুনছে না, ওদের কথা শুনছে, যেহেতু ওরা পাওয়ারে আছে এই মুহূর্তে। না চললে উপায় কি? দেখা যায় তাদেরকে তো হয়তো দার্জিলিং পাঠাবে বা অন্য সে সুন্দরবনে পাঠাবে, অসুবিধা কোথায়? ওনারা তো চাইলে, দেখলেন না আপনাদের আমাদের যে হলো এই পৌর নির্বাচনে, একটা শুধু
পৌর চেয়ারম্যান পদের জন্য ক্ষমতা দখল করেছে তাহিরপুর, যেটা হচ্ছে আমাদের সিপিএম হ্যাঁ। বামফ্রন্ট। সঙ্গে সঙ্গে তার পরের দিনই ওসিকে ওখান থেকে ট্রান্সফার করতে বাধ্য তো এটা তো ওরা বা শাসক দলের যেটা মত বা পুলিশ মহল থেকে যেটা জানা যাচ্ছে, ওরা বলছে এটা রুটিন ট্রান্সফার যেভাবে হয় ওভাবেই হয়েছে। রুটিন ট্রান্সফার যখন স্বচ্ছতা কাজ করবে, তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে দেখছে, তখন রুটিন ট্রান্সফারটা মনে হয়, নচেত মনে পড়ে না। বুঝলেন? দেখুন, আপনাকে রাজনীতিতে আসার জন্য কি আপনার ফ্যামিলি থেকে কোনো ইন্সপিরেশন পেয়েছিলেন আপনি? ফ্যামিলি থেকে সেভাবে পাইনি। ফ্যামিলি দেখুন, ফ্যামিলিতে এই খেজুরি নন্দীগ্রামের রাজনৈতিক যে হিস্ট্রি, সিঙ্গুর নন্দীগ্রামের কাণ্ড নিয়ে অনেকের মধ্যে কিন্তু ভয়ঙ্কর রকমের খারাপ, বাড়ির লোকজনদের খারাপ একটা দিক তৈরি আছে, ইফেক্ট পড়ে আছে মানুষের মধ্যে। ফলে সেক্ষেত্রে সাধারণভাবে কোনো বাবা মা বা স্ত্রী চাইবে না, যদি তারা দেখে থাকে। আমার স্ত্রী যেমন দেখেছে, নন্দীগ্রামের মেয়ে, সে দেখেছে, আমার বাবা মা এখানকার দেখেছে, আমরাও দেখেছি যে তখনকার সময় কিভাবে বম বন্দুকের রাজনীতি হয়েছিল। তারপরে আর কি বাড়ির লোক আসতে মানা করবে প্রথম সর্বদা, এখন কিছু বলে না, বাড়ির লোক অভ্যস্ত হয়ে গেছে, ছেলে করছে, দুদিকটা সামলাচ্ছে। আপনি যখন প্রথম প্রতিদ্বন্দ্বিতা করতে নামেন, আপনার বিরুদ্ধে কিন্তু হেভিওয়েট প্রার্থী ছিল। হেভিওয়েট বলতে যেটা বোঝায়, লোক বলে হেভিওয়েট, যেরকম ধরুন আপনার হিমাংশু দাস সিপিএম এর, তৃণমূলের পক্ষ থেকে আপনার পার্থপ্রতিম দাস ছিলেন, যিনি আবার ডাক্তারবাবু ছিলেন। তো আপনি তখন ভাবতে পেরেছিলেন যে আপনি জিতবেন? আপনি আন করা মানুষ একজন। না দেখুন, আমি তো আন করা, হয়তো সেই হিসেবে যেহেতু আমি জয়লাভ করিনি, জয়লাভ না করলে আমাকে হয়তো কিছু লোক চেনে না। কিন্তু আমি রাজনীতিতে কিন্তু 2018 সালে লেবু জঙ্গলে রাত্রে ঘুমিয়েছিলাম, কিন্তু উপরে বৃষ্টি পড়ছে, লেবু জঙ্গলে ঢুকে গেছি, বম বন্দুক নিয়ে তাড়া করছে। তৃণমূলরা 2018 সালে। আমরা নমিনেশন করতে পারিনি, আমরা আমাদের ব্লকে করতে পারিনি, এসডিও অফিসে করতে পারিনি, সেখানেও মারধর খেয়েছি। 2018 সালের পঞ্চায়েত নির্বাচন কেমন হয়েছে জানেন তো? ওই সময় দুয়ারে দুয়ারে, বাড়িতে বাড়িতে বম বন্দুক নিয়ে ঘুরছে। হঠাৎ রাত্রে দেখলাম 11টার দিকে চিৎকার, কি না বম ফাটিয়ে আসছে। বাধ্য হয়ে আমি যাব না, মরলে মরবো, বাড়িতে থাকবো। কিন্তু আমার বাবা মা কান্নাকাটি করায় চলে যা। লেবু জঙ্গলে ঢুকেছিলাম 2018 সালে, রাতটা কাটাতে হয়েছে এইভাবে। হ্যাঁ, লেবু জঙ্গলে 2018 সালে, এটা একদম বাস্তব। আমার বাড়ির কাছেও কাউকে জিজ্ঞেস করবেন, আমি মিথ্যে কথা তো বলি না। তাহলে ফলে আমি রাজনীতির লড়াইটা দেখেছি, যেখানে পার্থপ্রতিম দাস 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে যখন মানুষ আমাকে ভোট দিচ্ছে, উনি আমার বিরোধী ছিলেন। আচ্ছা, উনি পঞ্চায়েত ভোটে, জেলা পরিষদে উনি কিন্তু টিএমসি থেকে ছিলেন, আমি বিজেপি থেকে ছিলাম। ফলে ওনাকে দেখেছি কি রাফ অ্যাটিচিউড করতে। আমাদের একজন মহিলা, যিনি পঞ্চায়েতে একটা না দুটো আমাদের সিট আমরা নমিনেশন করতে পেরেছিলাম পঞ্চায়েতে, তার মধ্যে আমার জ্ঞাতি এবং আমার সম্পর্কে, আমার রিলেটিভের মধ্যে একজন কাকিমা, তিনি নেমেছিলেন, বুঝলেন? তিনি, ওনাকে বললো চুলের মুঠি ধরে বের করে দাও মেয়েরা। কে বললো? পার্থপ্রতিম দাস। এটা আপনি অন ক্যামেরা বলছেন, কিন্তু এটা ওনার কাছে উনিও জানবেন যে উনি এই কথা বলেছেন। হ্যাঁ, বলতে পারেন যে আমি এরকম কিছু বলি। আমি অন ক্যামেরাই বলছি। উনি বলেছিলেন যদি আপনার এই সত্যতা যাচাই করতে হয়, তখন তো মোবাইল টোবাইল নিয়ে এরকম করা যাবে ছিল না, যদি আছে হয়তো মুছে গেছে। আপনি ওখানে যে কোনো মানুষকে বলবেন, কি তৃণমূল কি বিজেপি, অন ক্যামেরায় তারা হয়তো বলতে চাইবে না। যদি বন্ধু হিসেবে মিশে আপনি জিজ্ঞেস করেন, 100% সবাই বলবে। পৌর নির্বাচনের কথা বলছেন, আপনারা এত চেষ্টা করেও কিন্তু আপনাদের শোচনীয় ফল হলো না। এখানে চেষ্টা কি করব? এখানে তো আপনি মার্জিনটা দেখুন। আপনারা যখন এইবারে ইলেকশনে যখন হেরে যান, বিধানসভা ইলেকশনে, সেই অনুপাতে যদি ভোটের পার্সেন্টেজ অনুযায়ী আগে আমরা হিসেব করি, সেক্ষেত্রে আপনারা মিনিমাম 32টা ওয়ার্ডে এগিয়েছিলেন কলকাতায়। 77টা ওয়ার্ড আপনাদের জেতার মতো পজিশন ছিল। সেই জায়গায় আজকে বামফ্রন্টের ভোট আপনাদের থেকে বেশি, যারা কিনা 7% হয়ে গেছে, যারা অল টাইম সমস্ত আপনাদের যত রকমের যারা যারা নেতারা আছেন, ওরা সবাই বলেছেন যে বামফ্রন্ট আর উঠবে না,
বামফ্রন্টের কোনো ভিত্তি নেই, কিন্তু সেই বামফ্রন্টই এখন ঘুরে দাঁড়াচ্ছে। দেখুন এটা একবারে আমরা ফেলে দিতে পারি না, কারণ একটা তাহিরপুরের মতো জায়গায় একটা ওনারা দাঁড়িয়ে আছেন কনস্ট্যান্ট, বা ওনাদের ভোট পার্সেন্টেজ আগের থেকে বেড়েছে। আগে ছিল 7%, এখন 11% হয়েছে। যাই হোক, 4%টা কিন্তু কম নয়, কেন বিজেপির একটা সময় ভোট 2%-এর উপরে যেত। সেই জায়গা থেকে তো তারা কম্পিট করে আজকে আপনাদের এতগুলো আপনাদের এমপি আছেন, এতগুলো আপনার 77টা আপনারা ইয়ে জিতেছিলেন বিধানসভায় মেলে। যাই হোক, সেগুলো এখন তো অনেক কমেও গেল। দেখুন এই জায়গা এখানে থেকে আপনি যেটা বলছেন ওনাদের বিরোধী শূন্য করার লক্ষ্য। হ্যাঁ, এখন বিরোধী বলতে সাধারণত আগে বোঝায় বিজেপিকে বিজেপিকে বোঝায়। একটাও টিএমসির একটাও সিপিএম এর এমএলএ নেই, যারা বলেছিল আমরা 235, আজকে তারা নেই, কিন্তু কংগ্রেসও নেই। এখন যেহেতু বিজেপি প্রচুর পরিমাণে একটা জায়গায় ফাইট দেওয়ার জায়গায় চলে এসছে, আজকে তৃণমূলকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় হারানোর একটা ক্ষমতা রাখছে, তখন কি হয়েছে জানেন? তৃণমূল তো এদিকে গন্ডগোল তো করছে, সেটা আপনারা দেখছেন, এটা আমি নতুন করে নয়, টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চাপা ভোট থেকে শুরু করে বিজেপি কার্যকর্তাদের মারধর, সেটা বাদ দিই। আরও একটা ওরা ট্যাকটিস নিয়েছে কি, অ্যাকচুয়ালি বিজেপি বলে তো ওয়েস্ট বেঙ্গলে সেরকম কিছু ছিল না, আস্তে আস্তে গ্রো করছে। সেই গ্রোটা কোত্থেকে করছে? সাধারণ মানুষ কিছু চলে আসছে, যারা ফ্লোটিং ভোটার, মানে তারা সময় অনুযায়ী, প্রার্থী অনুযায়ী, সিচুয়েশন পরিস্থিতি অনুযায়ী তারা কাকে ভোট দেবে ঠিক করতো, সেটা কোনো নির্দিষ্ট ছিল না। তারা তৃণমূলের ভোটার কি বিজেপি, তারা তো আছে, সেই সকল ভোটাররা কি করছে, বিজেপির দিকে টোটালি মুভমেন্ট করছে। আর সিপিএম এর কিছু লোক সিপিএম এরও সাপোর্টটা পেয়েছিলেন 100%, এটা আপনারা স্বীকার করছেন। হ্যাঁ একবার পুরো হ্যাঁ, কিন্তু সেই সিপিএম কি হলো জানেন? সেই সিপিএম কে এখন তৃণমূল বোঝাচ্ছে আমাদেরকে দিতে হবে না, কিন্তু বিজেপিকে দাও না। মানে আপনি বলছেন যে এখন তৃণমূল আর বিজেপি তৃণমূল পতাকা টাঙালে কেউ কিছু বলবে না, বিজেপি পতাকা টাঙালে কিন্তু মার হয়। তৃণমূল তো ক্ষমতায় আছে, তৃণমূলের পতাকা তো টাঙাবেই। সিপিএম পতাকা টাঙালে মার হয় না, চুপচাপ দেখে যাচ্ছে, পার্টি অফিস দেখে যাচ্ছে। কিন্তু বিজেপি এক্ষুনি বেরিয়ে পড়ুক, কোনো না কোনো গন্ডগোল পাইপা লাগিয়ে দিয়ে পুলিশ কেস কাছারি কত রকম শুরু করে দেয়। যদি আপনার কথা অনুযায়ী আমরা মেনে নিই যে ধরুন মানুষ সন্ত্রস্ত হয়ে আছেন, কিন্তু আপনাদেরকেই চাইছেন, সেক্ষেত্রেও আপনাদের ভোটের পার্সেন্টেজটা কমার কিন্তু তাদেরকে তো নামতে দেয়নি। ঘটনা বলি, আমাদের বিজেপি যাদেরকে ভোট দিবে ওরা তো জানে, তৃণমূলের কার্যকর্তা জানে, হাই রাইজ বিল্ডিং থেকে শুরু করে যারা বিজেপি তাদেরকে ভোট দিতে বাড়ি বাড়ি বারণ করে দিচ্ছে। ওনারাও ভোট দেননি, না দিতে পারছে না ওখানে ভোটার। আপনি দেখবেন তো একটা ওয়ার্ডে কত ভোটে জিতেছে একজন ক্যান্ডিডেট। হ্যাঁ, এটা তো অবশ্যই। কি করে এটা সম্ভব? 97% ভোট পেয়ে যাচ্ছে তিনি। কিন্তু এটা তো আপনাদের ক্ষেত্রেও একটা, আপনাদের ক্ষেত্রে ঠিক নয়, এটা তৃণমূলের ক্ষেত্রে, সিপিএম এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য ছিল একটা সময়। কিন্তু সিপিএম এটা বলছে যে 50%-এর অ্যাবাভ ওরা ভোট পেত, সেখানে তৃণমূল প্রায় 92% ভোট পাচ্ছে। কি করে? যেটা একটা পৌরসভায় কখনো কি করে, সেখানে একটাও মানুষ নেই। কিন্তু বলছি জনসমর্থন মমতা ব্যানার্জির প্রতি মানুষের একটা দেখুন এই সকল ঠিক আছে, সবই ঠিক আছে, তাহলে উনি ওটা সেন্ট্রাল ফোর্স দিয়ে করাতে বলুন। সেটা তো উনি ঠিক করেন না, করেন তো নির্বাচন কমিশন। বলছি সেই নির্বাচন কমিশন, তাহলে দুধ আর পানি আলাদা হয়ে যাবে যদি সেন্ট্রাল ফোর্স দিয়ে হয়। যদি তাই হয়ে থাকে, সেন্ট্রাল ফোর্স দিয়ে কিন্তু বিধানসভা নির্বাচন হ্যাঁ হয়েছে, 3 থেকে 77 পেয়েছে। আমাদের দেখুন, আমাদের এক্সপেকটেশন একটা, আমাদের ইচ্ছে ছিল আমরা ক্ষমতায় আসবো, আমরা বলেছি 200 পার, সবই ঠিক আছে, আমি ধরেই নিলাম। কিন্তু আমাদের রেজাল্ট তো খারাপ হয়নি, 3 থেকে 77, কিন্তু আর প্রধান বিরোধী। কিন্তু সেই সময় একটা জিনিস সবাই কটাক্ষ করেছে, যেটা যে ওই সময় আপনাদের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যত আপনাদের হেভিওয়েট নেতা মন্ত্রী যারা আছে, ওনারা ডেলি প্যাসেঞ্জারি করেছেন দিল্লি কলকাতা। এগুলো বলে লাভ নেই, আমরা একটা পরিবার, বিজেপি পরিবার আমরা, ফলে আমাদের পার্টিটার আঞ্চলিক পার্টি নয়। না, আঞ্চলিক পার্টি তো নয় অবশ্যই, আপনারা ক্লেম করেন যে এটা একটা বিশ্বের সবথেকে বড় পার্টি, কেন্দ্রীয় পার্টি। এখানে প্রত্যেকের পরিপূরক কাজ করবে, সেন্ট্রাল রাজ্য সব মিলে একদম কাজ করবে। তাই সেন্ট্রাল চাইবে আমার রাজ্যে আসুক
সব রকম চেষ্টা করবে, তাই এসেছে। সব ঠিক হয়ে যাবে মনে হচ্ছে আপনার? 100% ঠিক হবে। কিন্তু আপনাদের মানুষ এই চাইছে। যে বিধায়করা এখন আপনাদের সঙ্গে ছিলেন, যারা তৃণমূল থেকে এসে এখানে আবার নতুন করে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে গেছেন, জেতার পরে কিন্তু কিছু কিছু মানুষ চলে গেছে, আপনাদের অনেক কমে গেছে, অনেক বিধায়কই চলে গেছে, সেটা আপনারা কি চোখে দেখছেন? আর আপনি তো দেখো করে আসেননি। ঘটনা বলি শুনুন, এগুলো আমাদের সেন্ট্রাল, আমাদের পার্টি ডিসিশন নেবে, ডিসিশন মেকার, ওনারা বলবেন, আমরা আমাদের মত সেগুলো পার্টির মধ্যে আভ্যন্তরীণ আলোচনা করব। অন ক্যামেরাতে বলতে পারবো না, আমাদের কিছু জিনিস আছে কিভাবে আমরা নিচ্ছি বা কি করা উচিত, এগুলো পার্টির একদম সম্পূর্ণ আমি রণকৌশল। পার্টির মতামত চাইছি না, আমি আপনার মতামত। আমার মতামত এটা তো মানুষ ভালোভাবে নিচ্ছে না, আমরা কোনোদিন নেই, এটা হয় নাকি? আজকে পশ্চিমবঙ্গে খারাপ কিছু হওয়ার জন্য, হ্যাঁ, কিছু ভুলভাল লোককে হয়তো টিকিট দেওয়া হয়েছিল, সেটা দিয়েছি, সেটা আমাদের পার্টিতে আছে, কিন্তু আমার মতে এরকম চেঞ্জ করা ঠিক নয়। তো চেঞ্জ করবে যদি। এখন আমরা বিজেপিকে আপনার দুদিনে প্রচুর ভালো লাগলো, আবার জিতার পর একদম খারাপ হয়ে গেল, এগুলো স্বার্থ লোভী ছাড়া কিছু না। হ্যাঁ, আপনাদের যতজন সেলিব্রিটি এসেছিলেন, শ্রাবন্তী থেকে শুরু করে অনেকেই আপনাদের সঙ্গে তখন ভোটের প্রচারে, ভোটের ময়দানে, এমনকি প্রার্থীও হয়েছেন, পায়েল সরকার, এনারা তো প্রার্থী হয়েছেন, তারপরে পার্টির থেকে এদের দূরত্ব হয়ে গেছে, এরা এখন আর পার্টিকে দেখছেন না। এর কারণটা কি আপনার কি মনে হচ্ছে, এরা কেন এলেন আর কেন গেলেন? ইনারা তো আলাদা জগতের মানুষ, হ্যাঁ, ইনারা অ্যাকচুয়ালি ইনারা বিভিন্ন জায়গায় জয়লাভ করলেও, যারা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আসে তাদের ক্ষেত্রে যারা জয়লাভ করলেও তাদের কিন্তু রাজনৈতিক যে কর্মকাণ্ডটা সেটা কিন্তু দেখা হয় ওখানকার যে স্থানীয় নেতারা দেখে। তাই ওনাদের আসা আর যাওয়া, ঠিক আছে, সেলিব্রিটিদের সাধারণত বিভিন্ন জায়গায় পকেট ভোট থাকে, সেই পকেট ভোট প্লাস সংগঠনের কিছু ভোট নিয়ে জেতা যায়। হয়তো আজকে বিজেপি, আমি বললাম বিজেপি এখনো বলছি ভালো ফল করেছে, তৃণমূলেরও প্রচুর পরিমাণে সেলিব্রিটি আছে, যাদের পকেট কিছু সেলিব্রিটি হওয়ার জন্য কিছু নিজস্ব ভোট, আর এদিকে পার্টির সংগঠনের ভোট, এই নিয়ে যেতে হয়। তো আমাদের লক্ষ্য ছিল আমরা সংগঠনে যেহেতু আমরা চলে আসছি, তাহলে আমরা জিতবো। কিন্তু সেলিব্রিটিদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওনারা তো আলাদা জগতের মানুষ, জেতার পর সংগঠন কিন্তু ওনাদের অভাবটা বুঝতে দেয় না, কাজ করে। তাই ওনারা যদি থাকতেন আমরা সে কাজটা করতে পারতাম, যদি জিততো সংগঠন দিয়ে কাজগুলো করা হতো, ওনারা ওনাদের জগৎ থেকে এ করতো, এরকম ব্যাপারটা থাকে। তো আজকে ওনারা চলে যাচ্ছেন, ওনারা তো অ্যাকচুয়ালি তো কোনো সেলিব্রিটি সেভাবে তো একদম পাকাপোক্তভাবে রাজনীতি করছে খুব কম জন। না, আপনারা বোধহয় তৃণমূলের মতো ক্লাসটা দিতে পারেন, মানে তৃণমূল কি করেছিল আপনার নিশ্চয়ই মনে থাকবে, যারা এই রাজ চক্রবর্তী থেকে, যারা সোহম বা কাঞ্চন মল্লিক, এরা যখন আসে, তৃণমূল একটা পার্টি ক্লাসের ব্যবস্থা করেছিল, যে একজন মানুষের সামনে ওনারা কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে সংগঠনের সঙ্গে মিশবেন, আপনারা হয়তো ওটা দিতে পারেন। দেখুন, এটা ভারতীয় জনতা পার্টির মতো পার্টি ক্লাস মানে অন্য কোথাও হয়নি। আমাদের প্রতিনিয়ত সবসময়ের জন্য আমাদের লক্ষ্য মানুষের সেবা করা, আমাদের খেলা নয়, আমাদের বাণী খেলা নয়, সেবা, সাধারণ মানুষের সেবা করাই আমাদের বাণী। এবং আমাদের ভারত মাতাই হচ্ছে আমাদের পূজিত হয়, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দ্বারা এবং সাধারণ মানুষের দ্বারাও হয়। সেখানে আমাদের ক্লাস দিতে পারেনি বললে হবে না। সে মিমি চক্রবর্তীকে নিয়েও, সাংসদ মিমি চক্রবর্তী, ওনাকে নিয়েও ওই নমস্কার করা নিয়ে হাত করতে এসেছিলো, সেগুলোও উঠেছিল। পার্টির একটা ফ্লো থাকে, অনেক কিছু জিনিস, অনেকগুলো ছোট ছোট কারণ থাকে যেগুলো জেতা বা হারার ব্যাপার থাকে। আমাদের কিছু ছোট ছোট কারণ ছিল, ঠিক আছে, সেগুলো আমরা মিটমাট করার চেষ্টা করছি। 2024-এ এর ফলটা বুঝতে পারবেন। 2024-এ আপনার কি মনে হয় কিরকম রেজাল্ট হবে? যথেষ্ট ভালো, অসম্ভব। 18-এ যেরকম আপনারা কেউ বুঝতে পারেন যে 2019-এ 18টি আমরা পাবো, 2024-এও আমরা যে রেজাল্টটা করব আপনারা কেউই ভাবতে পারেন না, এবং সেটা ভালো রেজাল্ট, ভাববেন না যে খারাপ রেজাল্ট, অসম্ভব ভালো রেজাল্ট করবো। মানে এখন যে আপনাদের 18খানা সিট আছে, কারণ মোদি ছাড়া তো আর কোনো কথা হবে না। ইউক্রেন দেখার পর, হ্যাঁ, তালিবান আফগানিস্তান, সে তালিবানের কীর্তি দেখার পর, আর মোদিকে যদি কেউ করে না ভোট দেয়, তাহলে আমি ভাববো মানে
ওনার হয় রাজনীতির দূরদর্শিতা নেই, না হলে ভারত প্রেম নেই। মানে আপনি কি বলতে চাইছেন, মোদি মানেই ভারত? মোদি, বর্তমান যা পরিস্থিতি, মোদি মানেই ভারত। আপনি কি ইউক্রেন, যেখানে এত দেশ, এত বড় বড় দেশ, শক্তিশালী দেশ হাত তুলে নিয়েছে, একমাত্র মোদিজিই পেরেছেন 6 ঘন্টা যুদ্ধবিরতি রেখে সমস্ত ভারতীয় ছাত্রদের ভারতবর্ষে সসম্মানে ফেরত নিয়ে আসতে। না সেক্ষেত্রে ভারতীয় ছাত্ররা কিন্তু এটাও বলছেন এটা মোদির জন্য হয়নি বা আমাদের প্রধানমন্ত্রীর জন্য। আপনি যেটা বলছেন যে মোদি মানেই ভারত, এটা কিন্তু নয়। ওনারা বলতে চাইছেন যে আমাদের ভারতের পতাকাটা, ভারতের ফ্ল্যাগটা যখন ওরা গাড়িতে নিয়ে আসছে, বা ভারতের, ওরা যখন বলছে আমরা ইন্ডিয়ান স্টুডেন্ট, তখন ওদেরকে একটা আলাদাভাবে করিডোর করে দেওয়া হচ্ছে। এটা আমাদের বিদেশ নীতির ফল। কংগ্রেস যেটা বলতে চাইছে যে এটা আমরা যে সময় ওরা পাওয়ারে ছিল, সেই সময় যে ওরা একটা বিদেশ নীতি তৈরি করে গেছিল, তারই ফলটা এখন আমরা পাচ্ছি। দেখুন, ভালো, তাহলে অন্যান্য রাজ্যে করলো না কেন? অন্যান্য দেশে ফ্ল্যাগ নিয়ে উড়িয়েতে নিয়ে আসতে পারতো, কিন্তু ভারতকে সম্মান করছে। ভারত, আপনারা দেখেছেন আগের যে আমাদের প্রধানমন্ত্রী মানে আমাদের দেশে ছিল, বিদেশে গেলে কোন সারিতে থাকতো, আর এখন মোদিজি যদি কোনো বিদেশে যান, কোনো সভা সমিতিতে অংশগ্রহণ করেন, বৈঠকে অংশগ্রহণ করেন, কোন জায়গায় বসেন, থাকেন, সেটা আপনাদের আর নতুন করে কি বলবো। তার মানে ধরুন এখন যে আপনি যেটা প্রধানমন্ত্রী সব থেকে বেশি যেটা সাফল্য আপনার মনে হয়, প্রধানমন্ত্রী হিসাবে উনি দেশের জন্য সব থেকে যেটা বেশি করেছেন বা যেটা সব থেকে ভালো বলে আপনার মনে হয়, সেটা কি? দেখুন, অনেক অনেক কিছু আছে। সব থেকে যখন বললেন, অবশ্যই আমাদের প্রতিরক্ষা দপ্তর অসম্ভব রকমের শক্তিশালী করিয়েছে। দেখুন, আজকের আমি মাস্টার চাকরি করলাম, এমএলএ হলাম, এমপি হলাম, আমার ছেলে ভালো স্কুলে চাকরি করছে, অনেক কিছু পেয়ে যাচ্ছে, আমাদের অর্থ। তারপরে একদিন দেখা যাবে যে আমাদের দেশকে অ্যাটাক করেছে অন্য কোনো দেশ, যেটা ইউক্রেনে হচ্ছে। যারা কোটি কোটি টাকা রেখেছিল ইউক্রেনে, আজকে তারা ভোগ করার মতো কেউ নেই, এক কাপড়ে অন্য জায়গায় পোল্যান্ডে চলে যেতে হয়েছে, ঠিক আছে, অন্য কোনো দেশে চলে যেতে হচ্ছে। সেই রকম আমাদের ভারতবর্ষে আজকে মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারছে যে আমাদের এরকম কোনো হতে পারে না যতদিন আপাতত মোদি আছে। হ্যাঁ, এটা তো 2009 সালেও ছিল, যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল, তখনও তো মানুষ নিশ্চিন্তেই ঘুমোতো। দেখুন, আমি বললাম আপনি নিশ্চিন্তে ঘুমোতো, এখনকার উদ্বুদ্ধ পরিস্থিতি 9 সালের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আজকে কত বছর, 11 বছর 12 বছর আগের কথা বলছি। কিন্তু আপনারা ভালো করেই দেখুন, অন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করুন। যখন কার্গিল যুদ্ধ হয়েছিল, তখন আমাদের আমেরিকার তখন যে প্রেসিডেন্ট ফোন করেছিলেন আমাদের কিন্তু বাজপেয়ীজি, মনে আছে হয়তো, অনেক ভারতবর্ষের মনে আছে, যে আপনি কাশ্মীরটাকে ছেড়ে দিন, না হলে পাকিস্তান পারমাণবিক বোমা আপনাকে, মানে আপনাদের ভারতবর্ষের উপর ফেলতে পারে। তখন উনি একটা কথা বলে করেছিলেন যে উনি পরমাণু বোমা ফেলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, তাদের 2-4টা শহর হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনার সকালে উঠে দেখবেন পাকিস্তান বলে কোনো আর মানচিত্রে কোনো একটা দেশ ছিল এরকম খুঁজে পাবেন না। এটা বলেই কেটে দিয়েছিল। কিন্তু দেশপ্রেম থেকেই এগুলো জাগ্রত হয়। আজকের মোদিজি প্রত্যেকটা বিদেশে গেলে কোন জায়গায় থাকেন, কিভাবে বিলং করেন, এগুলো আমরা কেন বলবো? বিরোধীরা তো অনেক কথা বলবে। আমি বিরোধী হিসেবে বলছি না, আমি বিজেপি যদি নাও করতাম, অনেকে দেখবেন আজকে আমরা সেই লোকসভা নির্বাচনে আমাদের প্রায় 132টা মতো সিট লোকসভার নিরিখে আমরা এগিয়েছিলাম, সেখান থেকে কিন্তু 70-এ নেমেছি। কিন্তু সেই 132টা কেন হয়েছিল জানেন, বা 18টা এমপি কেন হয়েছিল জানেন? শুধুমাত্র মোদি। আর এখানে রাজ্যের যে আইন, রাজ্য যেভাবে চলছে, রাজ্যের ক্ষমতা আসা, সেটা তো মোদিজি আর এখানে এসে বসে যাবেন, আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে? তাতে আমাদের কিছু ভুল ভ্রান্তি ছিল, সেটা আমি বলে দিয়েছি যে এটা আমরা রিপেয়ারিং করে নিচ্ছি, আমাদের সংগঠন বসে যাচ্ছে, কোনো অসুবিধা। এখন সংগঠন রিপেয়ারিং চলছে, তাহলে অনেক ভালো জায়গায় আছে সংগঠন।
আচ্ছা, এবার একটু খেজুরির মাটিতে আসা যাক, বল। তারপরে আবার বিদেশে যাওয়া যাবে। এখন ব্যাপারটা হচ্ছে খেজুরিতে আপনি আর্ন করা, এটা তো আপনি মানেন যে আপনাকে খেজুরির 99% লোক চেনে এরকম ব্যাপারটা কিন্তু নয়। না। হয়তো দেখা যাবে 70% মানুষ আপনাকে চেনে, না তাও কম, আরো তার থেকেও কম চিনতে পারে। আমি নিজেও চিনতাম না আপনাকে। আপনি যখন ভোটে নেবেন আমি নিজেও আপনাকে চিনতাম না, আমি কোনোদিন দেখিনি আপনি ফুল ফ্রন্টে এসে রাজনীতি করেছেন বা কিছু, সেরকম করে আপনাকে চিনিও না। তো সেই ক্ষেত্রে ওইখান থেকে জিতে আসাটা, ওই অনুভূতিটা কেমন, ওই জায়গা থেকে আপনার জিতে আসাটা, মানুষ কেন আপনাকে ভোট দিল? মানুষ ভোট দিল 2018 সালে পঞ্চায়েত ভোটে। তৃণমূলের মানুষও তৃণমূলকে ভোট দিতে পারেনি, যদি তৃণমূলকে দিত, কারণ প্রত্যেকটা ছাপ্পা র্যাগিং হয়েছে, কাউকে বিশ্বাস করেনি তৃণমূল। একদম টেবিলের উপরে এটাকে মারো, এই তোমার ভোট দিবে তো, তাহলে এখানে দাও, না ওখানে দেবো, না 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 না, তৃণমূলের লোক কিন্তু। তাহলে সেই মানুষ কিন্তু তার গণতন্ত্রের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল 2018 সালে, 19 সালে দিয়েছে খেজুরি। সামান্য কিছু জায়গায় হয়তো আমরা টুকটাক পিছিয়ে ছিলাম, কিন্তু ভালো জায়গায় ছিলাম খেজুরি 19 সালে। 21 সালে তার দেখিয়েছে এক। দ্বিতীয়ত, এখন আবাস যোজনা, 100 দিনের কাজ প্রত্যেক জায়গায়। তৃণমূল করলে আপনি সুযোগ পাবেন, সুবিধা পাবেন। তৃণমূল না করলে সাধারণ মানুষ, বিজেপি বা সিপিএম এদের কোনো স্থান নেই, এবং সুযোগ সুবিধা পাবেন তার জন্য কিন্তু কাটমানি দিতে হবে। কাটমানির রাজনীতি একদম ফুল দমে চলছে। সেক্ষেত্রে আমরা এখন যেটা মানুষের কাছে যেটা বেশি শোনা যায়, যে আপনি মানুষ হিসাবে খুব ভালো, আপনি মানুষ হিসাবে আপনি একবারে এ ক্লাস, আপনি খুব ভালো, আপনার খুব সরল সাদা সিধে মানুষ, আপনাকে ওই দেখে ভোটটা দেওয়া হয়েছে, কিন্তু আপনি রাজনীতির শিকার হচ্ছেন, কাজ করতে পারছেন না, এরকম একটা কমপ্লেন আসছে যে বিধায়ককে এরিয়ার মধ্যে দেখা যায় না, বা যখন ধরুন কোথাও একটা কোনো প্রবলেম হয়েছে আপনার কাছে খবর আসতে দেরি হয়, তাহলে আপনার যে যারা আপনার যে একটা টিম থাকে, একজন এমএলএর একটা টিম আছে, তো সেই টিম বেস রাজনীতি তো করতে হয়, সবাইকেই করতে হয়। সেক্ষেত্রে কি আপনার টিমের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে, যে আপনার কাছে কমিউনিকেশন ঠিক হচ্ছে না, বা সাধারণ মানুষের সঙ্গে আপনার ইন্টারাকশন কম হচ্ছে, এরকম কি কিছু গ্যাপ চলে আসছে আপনাদের মধ্যে, মানে একটা মানুষের সঙ্গে আপনার কি গ্যাপ চলে আসছে? না, এরকম তো কোনো নেই। ঘটনা বলি শুনুন, এবার আমি একটা স্কুলে আছি, স্কুলে থাকি, ফলে স্কুলে সার্ভিস করছি, ওখানে লিয়েনের কোনো অপশান নেই। পার্ট টাইম ঠিক করে দেবো ভাবছি, কারণ তো এই তো জানুয়ারিতে, ফেব্রুয়ারি মাসে স্কুলটা শুরু হলো, ফলে এই পরীক্ষাগুলো চলছিল বলে আর ঠিক করে দেইনি। স্কুলে যেতে হয়, বিধানসভায় থাকতে হয়, বিধানসভা ভালো রকমের চলছে, স্ট্যান্ডিং কমিটি হয়, বাকি সময় এই এলাকায় থাকি। আর গন্ডগোল হলে যেটা বলছে, রাত্রে হয়েছে, সকালে দুপুরের মধ্যে পৌঁছে গেছি, বা দেখা যাবে আমি কলকাতায় আছি, হয়তো এখানে দুর্ভাগ্যবশত দেখা যাবে যে আজকের হয়তো গন্ডগোল হয়েছে, আমি আজকের কলকাতায় আছি, বিধানসভা চলছে বা স্ট্যান্ডিং কমিটি মিটিং, এসে আমাকে আসতে হলে দেরি হচ্ছে। সেটা হয়তো মানুষ বুঝতে পারছে না যে আমাদের কমিউনিকেশনের অভাব, বা আমাদের যোগাযোগ নেই, বা আমাদের খবর দিচ্ছে না, এরকম হয়তো কিছু কথা বলছে। কিন্তু না, আমি যশের সময়, আপনারা হয়তো দেখেছে যশের সময়, বা তারপরেও আবার যে একটা ভারী বর্ষণ হয়েছিল, হওয়ার একটা পরিয়েছিল, আবহাওয়া দপ্তর থেকে সেভাবেই বার্তা ছিল। তাই আমি সেদিনও দেখেছেন আপনি, গোটাটা কিন্তু এলাকায় আমি তার আগের দিন থেকে ঘুরে বেরিয়েছি। এটা আপনারা টিভিতে দেখতে পাবেন, বা বিভিন্ন কারোর কাছে খোঁজ নিতে পারেন। যশের সময় তো পুরো সময়টা দিয়েছি, আর এমনি দিচ্ছি, এলাকায় যাচ্ছি। এবার কিছু কিছু জায়গায় এলাকায় যাচ্ছি না, জানেন কেন যাচ্ছি না? আমি গেলাম, কিছু আমাদের কার্যকর্তা আছে, ডাকবে, আর বারাতলা অঞ্চল, আপনার বারাতলা অঞ্চল নিয়ে আপনার কটারি, আপনার ঘোলাবার, এই যে জায়গাগুলো আমি গেলাম, আমার কার্যকর্তা বাড়িতে দিয়ে চলে যাই, তারপর দিন ওই কার্যকর্তা কিন্তু শিকার হয়ে যাবে, তৃণমূলের শিকার হয়েছেও। মারধর করবে, পিটবে, দেখা যাবে যে কেস কাচারি দিবে, মানে পায়ে পা ঝগড়া লাগাবে। এমনিতেই এটা হবে, হ্যাঁ, আপনি গেলেই যদি আমি যাই হবে। তার জন্য আমি কিছু কিছু জায়গায় যাচ্ছি না। মূল প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে খেজুরি বিধানসভার এই মুহূর্তে যে রাস্তা হেঁড়িয়া অবধি, এটা সব থেকে বড় প্রবলেম। রাস্তায় মানুষ হেঁটেও যেতে পারছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। রাস্তার দুদিকেই খানাখন্দ, অ্যাক্সিডেন্টের চান্স হচ্ছেও, বাইক অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই। এমনকি যে ছোট ছোট যারা গর্ভবতী মহিলা আছেন, ছোট ছোট গাড়িতে যাতায়াত করেন, এই ধরুন অ্যাম্বুলেন্স বলুন বা ছোট প্রাইভেট কার বলুন, এগুলো যেতে প্রচন্ড প্রবলেম হচ্ছে। এটা কতদিনে এই সমাধানটা হবে? না আপনি কি রাস্তাটা করতে পারছেন না, না আপনাকে করতে দিচ্ছে না?
দেখুন আমি না, আমাদের তো টাকা সেরকম নেই। আমাদের দুটো কিস্তিতে এক বছরে 60 লক্ষ টাকা ঢুকে 30-30 করি। আর এই সকল রাস্তা আমার করার মতো কোনো ক্ষমতা নেই। অনেক বড় ফান্ডিং এর প্রয়োজন, জেলা পরিষদ থেকে শুরু করে মিনিস্ট্রি থেকে শুরু করে এটা হয়। তো ঘটনা আমি যেটা বলছি, আমি কিন্তু ডিএম অফিসে জানিয়েছিলাম, ওনারা বলছিলেন হয়ে যাবে। খুব রিসেন্ট আমাদের বিধানসভা যে বসছিল অধিবেশন, সেখানেও আমি সড়ক ও পরিবহন মন্ত্রীকে আমি কিন্তু দিয়েছিলাম, বুঝলেন। সেখানে আমিও দিয়েছিলাম প্রশ্ন উত্তর। ওনারা বলছে আমাদের ডিপিআর তৈরি হয়ে গেছে, খুব শীঘ্রই কাজ হবে। সেটা তারপরে আমি আর ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে যেতে পারি, মানে এটা কতটা এগিয়েছে কাজটা, ঠিক আছে। তো এগোলে ওনারা বলতে পারবেন। আমি তাও বলেছিলাম এখানকার ইউনিয়ন থেকে যিনারা আছেন তাদেরকে বলেছিলাম, তোমরা প্লাস কিছু সাধারণ মানুষ মিলে আমাকে বলেছিল যে আপনারা এটা কি করব। আমি যে আপনারা প্রত্যেকেই মিলে আর সাধারণ মানুষের একটা মাস পিটিশন করে আপনারা এই করুন, ডিএম অফিসে চলুন, আমিও আপনাদের সঙ্গে যাব। আমি যে দিয়েছি আর একবার স্মরণ করাবো, প্লাস আপনাদের তরফ থেকে একটা পড়বে। কিন্তু ওনারা উদ্যোগ নেয়নি, কিন্তু আমি ডিএম সাহেবকে বলেছিলাম। মানে এটা এখন অথই জলে আছে বলা যায়। একদম হবে, কখন কিভাবে রাস্তা ঠিক হবে এর কোনো ঠিক ঠিকানা নেই। পয়সার হিসেবে নাই, রাজ্যে পয়সা কোথায়, ইনকাম নেই, পয়সা কোথায় আসবে। আচ্ছা, খেজুরিতে আনএমপ্লয়মেন্ট, এখন যে খেজুরিতে যারা কাজ করছে না, যারা চাকরি পায়নি, বেকার, এরকম এই পার্সেন্টেজটা মিনিমাম 19% অল ওভার খেজুরির উপর। না, এটা ভুল আছে, আরো বেশি। যেটা সরকারিভাবে যেটা রিপোর্ট দেওয়া যায় সেই সরকারি অনেকের তো নথিভুক্ত হয়নি, অনেকের নাম তো নথিভুক্ত করা হয়নি বা হয়নি। ওটা আমার মানে প্রায় 30% কাছাকাছি, শুধু খেজুরির উপরে। তো ওই খেজুরি কোটা সার্ভিস আলা আছে। ওই বেকারদের জন্য আপনি কি ভাবছেন? দেখুন, আমাদের তো প্রতিশ্রুতি, আমি তো যুব মোর্চায় যুব সভাপতি ছিলাম রাজ্যে, জেলার। সেখানে আমাদের প্রতিশ্রুতি ছিল আমরা এলে যে কোনোভাবে আমরা বিভিন্ন রকম তাদের চাকরির আঙিনায় নিয়ে আসবো, কাজের আঙিনায় নিয়ে আসবো। এখন তৃণমূল সরকারে আছেন, ওনারা তো কোনোভাবে শিল্প নীতি, তো জমি নীতি যা করে রেখেছে, যেগুলোতে আর শিল্প কেউ আসবে না। এত খারাপ প্রসেসের মধ্যে আছে, কেউ কোনো কোম্পানি আসবে বললেও আসে না, তারপরে আসে না। দ্বিতীয়ত প্রচুর কলকারখানা বন্ধ হয়ে গেছে, লেবার থেকে শুরু করে সবটাতেই কাটমানি দরকার, ফলে মানে দিতে হচ্ছে তো। হ্যাঁ, মানে আপনার ওই শিল্পটা তৈরি হতে গেলে জমি থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সব জায়গায় কাটমানি। আবার লেবার যেও পাঠাবে ইউনিয়ন বা কোনো কেউ এজেন্সি, সেখানেও কাটমানি, সবেতে কাটমানি থাকার জন্য কোনো কোম্পানি আসছে না। তো আমাদের খেজুরিতে আমি একটি পর্যটন কেন্দ্রের কথা কিন্তু উল্লেখ করে দিয়েছি, বিধানসভায় দিয়েছি। আমাদের রসলপুর ব্রিজ কেন্দ্রকে জানিয়েছি, রাজ্যকে জানিয়েছি। কেন্দ্র অলরেডি জানিয়ে দিয়েছে যে আমরা দেখভাল করছি, রাজ্য এখনো জানায়নি। আমি এই বিধানসভার অধিবেশনে জানিয়েছিলাম, আমাদের মিনিস্টার মলয় ঘটক যিনি আছেন উনি বললেন যে ইঞ্জিনিয়ারকে আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার সঙ্গে যোগাযোগ করবে। এখনো পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার যোগাযোগ করেনি। ফলে এই যোগাযোগগুলো ভালো হলে আমাদের পেটুয়া ঘাটের যে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, এখানে কিছুজন কাজ করতে যেতে পারবে। এখানে যদি পর্যটন কেন্দ্র হয়, সেখানেও কেউ ব্যবসা করেও খেতে পারবে। তবে আমাদের এখানে একটা বড় ভালো একটা শিল্প আছে, যেটা যে বাঁশের শিল্প, কুটির শিল্প। এটাকে আমাদের মোদিজির ভাষায় আমরা লোকালকে ভোকাল করার চেষ্টা করব। তাতে কিছু মানুষ যদি একটা বিষয় চলে আসছে, বিজেপির যে কোনো নেতা বলুন, যে কোনো নেতা, যে কোনো মন্ত্রী বা যে কোনো কার্যকর্তা, তাকে যখনই কোনো একটা প্রশ্নের মুখোমুখি উনি বসেন, ওনার সমস্ত কিছুটাই মোদিকে ঘিরে কেন আসে? না, দেখুন, ওনার যে জিনিসগুলো, যে বার্তাগুলো মানুষের সেবার জন্য যেগুলো বের করেছেন, সেগুলোকেই লক্ষ্য রেখে তো আমাদের, ওরা তো কোনো তো নেগেটিভ কিছু পাই না, সবই তো পজিটিভ। তাহলে কেন বলবো না? একটা মানুষ কি পুরোটাই পজিটিভ হতে পারেন? মোটামুটি ভাবে আমরা যতটুকু দেখেছি, রাজনৈতিক দিক থেকে শুধু মানুষ হিসেবে, নেতা হিসেবে, জননেতা হিসেবে, জনসেবক হিসেবে, সবটাই ওনার কাছে আমরা
এখনো পর্যন্ত প্রায় পজিটিভই পাই। এটা একটা একটা সাংবাদিক মহলে কিংবা কংগ্রেস এটা বেশি কটাক্ষ করে, যেটা হচ্ছে বিজেপি নেতা বা বিজেপি মন্ত্রী, বিজেপি এমএলএ কে 3টে শব্দ যদি বাদ দিয়ে দেওয়া হয়, এক তো পাকিস্তান, 2 মুসলিম, 3 হচ্ছে আমার করাপশন, এই 3টে ওয়ার্ডকে যদি বাদ দিয়ে দেওয়া হয় Corruption? হ্যাঁ করাপশন, এই 3টে ওয়ার্ডকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, করাপশনটা অ্যাকচুয়ালি কংগ্রেসকে ইন্ডিকেট করে দেওয়া হয়, আর পাকিস্তান আর এদিকে আছে আপনার মুসলিম, এইগুলো বাদ দিয়ে দিলেই কিন্তু বিজেপি নেতারা আর কোনো কথা বলতে পারবে না, কোনো ডেভেলপমেন্টই হয়নি। টোটাল এই 10 বছর আপনাদের রানিং হতে যাচ্ছে, এখন কোনো ডেভেলপমেন্টই হয়নি। এর উত্তরে আপনি কি বলবেন? আপনার ফরম্যাটে এটাকে কি বলবেন? তাহলে এত যে বাড়ি বাড়ি যে কারেন্ট গেছে, বিদ্যুতায়ন করেছে, কংগ্রেস সরকারের আমলে হয়েছে? কংগ্রেস সরকারের আমলে কিছু হয়েছে। আরে সরকার এলে তো করবে, কিন্তু সূচনা, হ্যাঁ, সোনালী চতুর্ভুজ, হ্যাঁ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, হ্যাঁ। ডেভেলপ গুলো দেখুন, ফলপ্রসূ দেখুন কিভাবে হচ্ছে, আবাস যোজনা। সে জায়গায় কংগ্রেসের তো 100 দিনের কাজ হতো, সেটা বলতে পারি, মনরেগা। হ্যাঁ, 100 দিনের কাজ ঠিকই আছে, সেটাও তো আমরা তো এটা আমরা তো এটা আপনি স্বীকার করেন তো, এটা কংগ্রেসের এটা একটা ভালো পদক্ষেপ আছে? অবশ্যই ভালো, 100% ভালো। ভালো পদক্ষেপ। হ্যাঁ, পার্টি মানে যে সবটা খারাপ হবে কথা নয়, আমার এটা ভালো, তার মানে যে তৃণমূলের সব খারাপ, সিপিএম এর সব খারাপ, এরকম হতে পারে নাকি? তাহলে তো তাহলে আপনার কাছে এই মুহূর্তে কংগ্রেসের আইডিয়াল লিডার কে? না, আইডিয়াল লিডার আমার সেটা বলা সম্ভব না। কংগ্রেসের কেউ একজন, না। আরো একজনের নাম বলুন যিনি আপনার পছন্দের। অবশ্যই ছিল, এখন নাই, রাজীব গান্ধী। না, উনি তো অনেক আগে, আমাদের জেনারেশন বলুন। না, মোটামুটি রাজীব গান্ধী, তাহলে আর সেরকম এখনকার জেনারেশনের কথা বলুন। প্রণব মুখার্জি, উনিও মারা গেছেন। অনেক ভালো ছিলেন আমাদের। বর্তমান আমাদের তো সেরকম আমার মানে এখন যিনারা আছেন ওনাদের মধ্যে বলুন। দেখুন, সবাইকে নিয়ে তো আমরা সেভাবেই গবেষণা করেছি, মানে করিনি আমি বিশেষ করে, কারণ আমি টিচার থাকার জন্য অনেকটা কম সময়ের মধ্য দিয়ে আছি। তারপরে এমএলএ হওয়ার পর পড়ার সুযোগ অনেক কম পেয়েছি, জানার সুযোগ কম পেয়েছি, কারণ জজ থেকে শুরু করে বিভিন্ন 2 তারিখের পর থেকে বিভিন্ন রকম গণ্ডগোল, প্রচুর গণ্ডগোল হলো এলাকায় এলাকায়, সেগুলো তারপরে বিধানসভা বিভিন্ন রকম কার্যক্রমের জন্য। তাই এই মুহূর্তে আমার ঠিক মনে আসছে না কার নাম বলবো। তৃণমূলের একজন ভালো লিডার যাকে আপনার মনে হয় এই লিডারটি ভালো বা ইনি ভালো? এতটা ভাবতে হচ্ছে। তৃণমূলের দেখুন, এখন বিধানসভায় যদি আমরা গিয়ে মার খাই, তারপরেও আমরা ভালো কিভাবে বলবো? তার তো না না, আমি বলছি তারপরেও তো কেউ বললো না, কোনো একজন বললো না যে ওই কাজটা খারাপ হয়েছে। আমি তো এটা হলফ করে বলতে পারি, আমরা ওই দিন কোনো গণ্ডগোলের জন্য যাইনি, আমরা জাস্ট গেছি যে আমাদের এই ব্যাখ্যাগুলো দিতে হবে, এটা সরকার কি করছে, এই জিনিসগুলো, এই বিক্ষিপ্ত যে ঘটনাগুলো হচ্ছে, খারাপ নক্কারজনক ঘটনাগুলো হচ্ছে, তার জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে, এই জন্য এটা ব্যাখ্যা করতে হবে আমাদের বিধানসভার হাউসে এসে। আমাদের স্পিকার সাহেব বলেন না, বললো যে আমাদের চলবে, আজকাল যা রুটিন আছে চলবে, তখন আমাদের শাউটিং করা হয়েছে, যেটা আমরা করে থাকি বিরোধীদের এসে মারামারি করবে। আমি তারপরেও বলবো কি আদর্শ আমার এই মুহূর্তে ঠিক। এই মুহূর্তে আপনার কোনো নেতা মনে হচ্ছে না তৃণমূলের কাউকে? না, এই মুহূর্তে আসছে না আমার, পরে যদি আসে বলবো। সিপিএম এর অনেকেই ভালো ছিলেন, বুদ্ধদেব বাবু অবশ্যই ভালো, 100% ভালো লোক। কিন্তু আপনারা তো ওই সময় বুদ্ধদেব বাবু খুব বিরোধিতা করেছেন, যখন উনি সিঙ্গুরে কারখানা বানান। দেখুন, রাজনীতি তো একটা আলাদা পার্ট না, রাজনীতির আলাদা। মানুষ হিসেবে আপনি বলছেন, ব্যক্তি হিসেবে উনি অনেক ভালো, অনেক ভালো। এখন এই রিসেন্টলি তো সিপিএম এর নতুন রাজ্য সম্পাদক হলেন মোহাম্মদ সেলিম, ওনাকে অভিনন্দন জানিয়েছেন? এখন জানানো হয়নি, কারণ উনি তো বিধানসভাতেও নেই, লোকসভাতেও নেই, জানাতে পারতেন। না না না, মানে ওনাকে উনি কেউ কিছু ভাববে এইভাবে দেয়নি, কিন্তু সেটা দেখা যায়। এখন যারা সিপিএম এর নতুন মুখ কিছু তুলে আনছে, এই শতরূপ ঘোষ বলুন, ঐশী ঘোষ বলুন, শতরূপ অনেকদিন আগে থেকে, হ্যাঁ রাজ্য কমিটিতে ছিলেন না, রাজ্য কমিটিতে এলেন। মীনাক্ষী মুখার্জি, এনারা তো আপকামিং নেতা, একবার ভালো 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 লড়াই, ভালো। হ্যাঁ, যে কজন নাম বললেন, তাহলে সায়ন যে আছেন অ্যাডভোকেট, সায়ন চক্রবর্তী, ওই সত্যি ভালো জিনিয়াস। আপনি ওদের সাইন যদি ঠিক থাকে, হ্যাঁ
আপনি ওদের হ্যাঁ কথা শুনি, যদি ওনারা থাকে মানে অ্যাকচুয়ালি ধরে রাখতে পারে যে রাজনীতি করুন না কেন, হুম। স্বচ্ছ মানসিকতা নিয়ে এসছে, এগোবে, রাজনীতিতে ভালো সাইন করবে আশা করি। আচ্ছা, এই যে ধরুন আপনি 2018 সালে বলছেন পঞ্চায়েতে এখানে দাঁড়িয়েছিলেন, পঞ্চায়েত সমিতিতে, পর্যন্ত না জেলা পরিষদ, জেলা পরিষদ দাঁড়িয়েছিলেন। তার আগে আপনি রাজনীতিতে আসেননি, 16-তে এসেছিলেন। না রাজনীতিতে না। এমনি কলেজে টুকটাক করেছি, দাঁড়াইনি, দাঁড়াতে বলেছিল, দাঁড়াইনি। সেই সময় কিন্তু বিজেপির প্রধান বিরোধী যারা যারা বিরোধী মানে বিজেপিকে যারা একবারে সহ্য করতে পারতো না, ওনাদের পূর্ব মেদিনীপুরের মুখ ছিলেন শুভেন্দু অধিকারী। সেটা তো আপনি মানেন। তখন তো দন্তপটাম নেতা একজনই ছিলেন, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, 9-এর পর থেকে, 2009 সালের পর থেকে। তো উনি এখন আপনার সঙ্গে মানে আপনাদেরই বিধানসভার বিরোধী দলনেতা, আপনাদের পার্টির এই মুহূর্তে প্রধান মুখ হিসাবেও গণ্য করা হয় নাকি? সেরকম কোনো সমস্যা হয়? না দেখুন, শুভেন্দুবাবুর সঙ্গে আমরা এবার নাম শুনেছি, আমার পূর্ব পরিচিত কোনো ছিল না পার্সোনালি, কি রাজনৈতিক কি সামাজিক কোনোভাবেই কিন্তু পার্সোনালি পরিচয় ছিল না। উনি যখন আমাদের দলে এলেন, তারপরে আমি কাঁথিতে যুব মোর্চার ব্যানারে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে প্রথম ওনাকে নেমন্তন্ন করলাম, উনি আগ্রহ করলেন, হ্যাঁ আমি তোমাদের প্রোগ্রামে থাকবো। তার আগে মেদিনীপুরে উনি জয়েন করেছেন, অমিত শাহের উপস্থিত, সেখানেও আমরা গেছিলাম, দেখেছি। তারপরে এটা একটা, আর আমার রামনগরে একটা প্রোগ্রামে, উনি দুটো প্রোগ্রামে ছিলেন এবং সেটা দুটোই কিন্তু যুব মোর্চার। কাঁথিতে উনি প্রথম প্রোগ্রাম করেছেন কিন্তু যুব মোর্চার প্রোগ্রাম, আর আমি যুব প্রেসিডেন্ট কিন্তু আমাদের কাঁথি সাংগঠনিক জেলা। এখনো আছি, যদি ঘোষণা হয় আলাদা কথা, এখনো আছি। তো সেক্ষেত্রে তারপর থেকে আমরা টিকিট পাওয়া বা টিকিট পাওয়ার পরে এখন আমার লিডার বলতে এখন শুভেন্দু অধিকারী, কেন আমি এমএলএ, উনি এমএলএদের বিরোধী দলনেতা, এলওপি। তো ফলে ওনাকে দেখেছি, সত্যি কথা বলতে কি রাজনীতিতে উনি পরিপূর্ণতা লাভ করেছেন, সবটা জানেন, এমন একটা মানে আমার চোখে মনে হয়েছে উনি রাজনীতির সবটা বোঝেন। এবার ওনার তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছে, তৃণমূল খারাপ না বিজেপি ভালো সেটা উনি বলতে পারবেন, কিন্তু আমি বলছি বিজেপিতে এসে উনি পুরো ওনার কিন্তু 100% দিচ্ছেন, পুরো 100% একদম। কিন্তু পৌরসভাতে তো উনি ওনার মান রাখতে পারলেন না। কি করে রাখবে? পুলিশকে সামনে দিয়ে তৃণমূলের ক্যাডার, আমরা একটা প্রোগ্রাম করছিলাম পৌরসভার 2 দিন পরে কাঁথিতে, সেখানে কিছু লোককে আমরা যারা রাস্তার পাশে দাঁড়িয়েছে জিজ্ঞেস করছি, ভোট দিতে পারেনি, পরিচিত ছিল। তার মানে দেখুন সেখানকার কাঁথির মানুষ ভোট দেয়নি, বাইরে থেকে নিয়ে এসে দেওয়া হয়েছে, তাহলে এখানে যেতে আর কি ব্যাপার আছে? এবার আজকের যদি দেখুন, আজকের তৃণমূল আটকে দিত, তৃণমূলকে আটকে দিত বিজেপি, এতে কিছু ক্ষয়ক্ষতি হতো, বিজেপির ক্ষয়ক্ষতি হতো, তৃণমূলের ক্ষয়ক্ষতি হতো। তৃণমূলের কিছু জনের তারা হচ্ছে টাকার বিনিময়ে খেপ খেলতে আসার মতো তারা আসে, তারা গেলে কত এলে কত এরকম দেখে না। কিন্তু আমাদের একটা কার্যকর্তা, বাড়ির সন্তান, আমরা একই পরিবারের সন্তান, এরকমই ভাবি। তাই আমাদের কারোর ক্ষতি হয়ে যাক আমরা চাইবো না। আমরা কোনোভাবে যে 2-1 জায়গায় প্রতিরোধ করা হয়েছিল জিতেছি, যেমন পদ্মপুকুরিয়ায় জিতেছি, প্রতিরোধ করা হয়েছিল। কিন্তু তৃণমূল তো বলছে সাংগঠনিক শক্তি নেই, কি করে জিতবে? ঠিক আছে, আর কিছুদিন পরে লোকসভা নির্বাচনে তখন দেখবে কার শক্তি আছে কার শক্তি নেই। তো লোকসভা নির্বাচনে এখন মানে যদিও উনি এখন তৃণমূল ছাড়েননি, শিশির অধিকারী যিনি এখন কারেন্ট এখন সাংসদ আছেন, উনি কি আপনাদের প্রার্থী হতে পারেন নাকি? না, সেটা আমাদের প্রার্থী তো আমি বললে হয় না, পুরো সেন্ট্রাল থেকে একদম বিচার বিবেচ্য বিষয়, সেখানে অনেক কিছু ফ্যাক্টর করে অনেকগুলো পয়েন্টের উপরে মানে ওনারা যে সকল পয়েন্টের উপরে ওনারা বিচার করেন, সেখান থেকে যারা এগিয়ে থাকবে সেই কিন্তু টিকিট পাবে। উনি সব জায়গায় বলেন যে উনি জায়ান্ট কিলার, মানে মমতা একদম জায়ান্ট এবং সাইলেন্ট কিলার রাজনীতিতে। কিন্তু সেই জায়গায় এখন নন্দীগ্রামে মানুষ যেটা বলতে চাইছে যে একটা উন্নয়নের একটা ফ্লো ছিল, ওখানে একটা ফ্লো ছিল, রাস্তা হচ্ছিল, কাজ হচ্ছিল, যেগুলো এখন নাকি পুরোপুরিভাবে হচ্ছে না। হবে না তো, করতে যাওয়া হচ্ছে না। আরে আমরা তো উনি 30 লক্ষ পেয়েছেন, আমিও 30 লক্ষ পেয়েছি, 30 লক্ষ কি কাজ হবে আপনি বলেন বিধানসভায়? একটা
আর আগে উনি মন্ত্রী ছিলেন হ্যাঁ। শুভেন্দুবাবু, তাহলে মন্ত্রিত্ব সেখান থেকে মন্ত্রিত্ব করা থেকে এক্সট্রা কিছুই নিয়ে আসতে পারবে, তার এ দেখিয়ে প্ল্যান এস্টিমেট দেখিয়ে তার পজিশন দেখে যে কীটা নিয়ে এলে হবে সেগুলো করতে পারবে। ওর কিছু এগুলো করতে পারবে কোত্থেকে, আমিও করতে পারবো উনিও করতে পারবেন নাকি, মন্ত্রী তো অন্য কেউ। তাহলে এই যে আপনি যে জিতলেন এখানে, আপনি এই এরিয়া ডেভেলপমেন্টের জন্য এখনো অবধি কি কি করেছেন? এখন দেখুন কিছু সরকারিভাবে আমি সাবমার্সিবল নিয়ে এসেছি। বেশিরভাগ আমি যেহেতু শিক্ষক, তাই আমার স্কুলের দিকে ছাত্রছাত্রীদের দিকে টান বেশি থাকি। বেশিরভাগ স্কুল খারাপ অবস্থা, সেই স্কুলগুলোকে রিপেয়ারিং করার জন্য আমি স্কুলে টাকা দিয়েছি। স্কুলে টাকা দিয়েছি মানে সিস্টেম অনুযায়ী ডিএম স্কুলগুলোর নাম পাঠিয়েছি ডিএম অফিস থেকে, তারপরে যেভাবে ফান্ডিং আসে সেভাবেই হচ্ছে। স্কুলগুলোকে এই পর্যন্ত করেছি, বাকি টিউবওয়েল তো হয়েছে। আর বিডিও অফিসে, ডিএম অফিসে, এসডি অফিসে গিয়ে বিভিন্ন জায়গায় যে এগুলো আমার টাকায় তো সম্পূর্ণ সম্ভব নয়, তাই ডিপার্টমেন্ট থেকে কী করে আদায় করা যায়। রাস্তায় আমাদের নদী উপকূলবর্তী যে বড় বাঁধ ছিল, সে বাঁধগুলো মেরামতির কাজ চলছে, সেগুলো আমি বারে বারে চিঠি দিয়ে জানানোর ফলে কিন্তু এই কাজগুলো হচ্ছে। কিন্তু এই যে মূল সমস্যা রাস্তার, এটা আপনার আশা করি আগামী 6 মাসের মধ্যে কি রাস্তা ঠিক হয়ে যাবে? যদি ন্যাশনাল হাইওয়ে হতো তখন হয়তো আমরা সেন্ট্রালকে বলতে পারতাম, আশা করি সেন্ট্রালও হয়তো গুরুত্ব দিত। যেহেতু আমরা নিরুপায়, এখন আমরা জিতেছি কিন্তু নিরুপায়, 30 লক্ষ টাকায় কিছু তো করা যায় না। আপনি বলুন, একটা রাস্তা সরকারি হিসেব অনুযায়ী 100 মিটার রাস্তা করতে হলে 3,30,000 টাকা লাগে। তাহলে আমি বলুন, আমি যদি 30 লক্ষ টাকা পাই, তাহলে আমি খুব বেশি হলে কত, মানে 60 লক্ষ টাকা পেলেও 1700 থেকে 1800 মিটার রাস্তা আমি করতে পারবো। তাহলে এই রাস্তা দিয়ে আমি মানুষকে 1800 মিটার মানে কতটুকু বলুন, বছরে 1800, তাহলে 5 বছরে 18 × 5 = 90, 9 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারবো। এটা বিধানসভা, আর কিছু করতে পারবো না, পুরো টাকাটাই ওখানেই খরচা হবে। সেই জন্য আমাদের উচিত আমাদের এই সমস্যাগুলো বিধানসভায় আমার তোলা। তাই পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাকে দেখিয়ে দিতে পারি যে প্রশ্নগুলো আমি করেছি কিনা, তার উত্তরে, প্রশ্নের উত্তরে মন্ত্রী মহোদয় কি উত্তর দিয়েছেন, কিভাবে কাজ করবেন বলেছেন, সেগুলো আমার কাছে আছে। আমি বসে নেই, কিন্তু আমাদের এখানকার মানুষের চাওয়া পাওয়া, তাদের সুখ দুঃখের সাথী হয়ে ইনাদের ভাষাটা আমার মুখ দিয়ে বিধানসভায় বেরিয়েছে প্রশ্ন আকারে, এবং উত্তরও কি দিয়েছে সেগুলো দেখতে চাইলে আমি দেখিয়ে দিতে পারি। এই মুহূর্তে তো আমার কাছে নেই। আপনি সবথেকে ভোট বেশি পেয়েছেন কোন এরিয়া থেকে আপনার খেজুরি বিধানসভার মধ্যে? এগুলো আমাদের খেজুরিতে পেয়েছি, তার খেজুরিতে পেয়েছি আপনার ওই বীরবন্ধ, টিকাশি, এগুলো বেশি পেয়েছি। ধরুন আমাদের খেজুরির মধ্যে মুসলিম অধ্যুষিত যে কয়েকটা জায়গা আছে, ধরুন হেরিয়ার ওই সাইডে রেল লাইনের ওই কাজটা, আমাদের ঘোলাবাড় মালদা, বা ধরুন আপনার ভেতরের দিকে যদি যাওয়া যায় বীরবন্ধর ওই সাইডে কিছু আছে। বিজেপিকে অ্যাকচুয়ালি সবাই, আমরাও যেটা জানি, বিজেপি অ্যাকচুয়ালি মুসলিম বিরোধী বলেই একটা ধারণা করা হয়। উগ্র হিন্দুত্ব যেটাকে বলা হয়, যে একটা ধর্মকে নিয়েই বিজেপি বেশি মাতামাতি করে। সেক্ষেত্রে আপনার এরিয়া তো আপনি এখন সবার, হিন্দু মুসলিম সবার এমএলএ, আপনি সবারই বিধায়ক, আপনি ওনাদের জন্য কি করবেন বা ওনাদেরকে কি বার্তাটা আপনি দিতে চাইছেন? দেখুন, এখনো পর্যন্ত কোনো মুসলিম ভাই বা বোনেরা কেউ বলতে পারবে না আমার কাছে এসছে অথচ আমি কোনো সুরাহা করে দিইনি। আমার অবশ্য সাধ্যের মধ্যে থাকলে, আমার সীমিত যে ক্ষমতার মধ্যে আমি করিনি, আমার কাছে এসছিল করিনি, একটিও মুসলিম ভাই বলতে পারবে না। ঠিক আছে, যখন যেভাবে করার প্রয়োজন, অনেক 2-1 মুসলিম ভাইকে আমি আমার এমএলএ হোস্টেলে রেজিস্টার দেখলে বুঝতে পারবেন, ওনারা ডাক্তার দেখানোর জন্য আমি এমএলএ হোস্টেলে কিন্তু ওনাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছি। ঠিক আছে, যারা আধার কার্ড বা কোনো আপনার অন্যান্য যা কিছু ডকুমেন্টস যদি আমার কাছে কেউ আসে, সে স্কলারশিপের জন্য হোক বা অন্যান্য যে কোনো কারণে দিই। আমার যখন গত বছর আমি এমএলএ হওয়ার 1-2 মাসের মধ্যে ঈদ ছিল, ঈদে সরকারিভাবে মানে যে এসছিল জিনিসপত্রগুলো আমাকে পাঠানো হয়েছিল, আমি কিন্তু প্রত্যেক জায়গায় যেখানে সংখ্যালঘু একটাও হিন্দুকে দেইনি। একজন হিন্দু মানুষ না,
যদি আপনি ওটা প্রমাণ দেখাতে পারেন, আমি এখানেই বলছি, তাহলে আমি সমস্ত দায়ভার আমি নিয়ে নেব, মাথা পেতে নেব। সবটাই কিন্তু সংখ্যালঘুদের দিয়েছি। কেন? ওটা ছিল ওনাদের জন্য। আবার এটাও ঠিক, দুর্গাপুজোতে যেগুলো এসেছিল একটিও মুসলিমকে দেয়নি। যদিও উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার, কিন্তু তবুও আমি বলবো ঈদের সময় সংখ্যালঘু ভাই বোনেরাই নতুন পোশাক পরে, আবার দুর্গাপুজোর সময় হিন্দু ভাই বোনেরা, মায়েরা, তারা বেশি নতুন পোশাক পরে। তাই এর জন্য কিন্তু আমি ঈদের সময় যেরকম মুসলিম সংখ্যালঘুদের দিয়েছি, মুসলিম ভাইদের দিয়েছি, সেরকম আবার দুর্গাপুজোর সময়ও আমাদের হিন্দু ভাই বোনেদের মায়েদের দিয়েছি। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো দিন খেজুরিতে আগামী দিনেও কোনো আগে দিয়ে দেইনি, এখনো বলছি হিন্দু মুসলিম কোনো দিন করবো না। তবে একটা জিনিস খারাপ লেগেছিল আমাদের টিকাশিতে আমাদের ওই দোল পূর্ণিমার সময় রাধাকৃষ্ণের মূর্তিতে সেখানে সংখ্যালঘু কেউ এসে হাত ভেঙেছে প্রতিমা। এটা আপনি অন ক্যামেরা শেয়ার করছেন? হ্যাঁ বলছি তো, ভেঙেছে। কিন্তু সেটা আমি বলছি এই ধরনের আর যেন সেকেন্ড টাইম না হয়। কেননা আমরা এখানে মানুষরাই করেছেন, আপনি ডেফিনিট ভাবে একবার শিওর? দেখুন, ওখানে যারা ছিল হুট করে তো আর হয় না, মসজিদ থেকে বেরিয়ে করেছি। আর হিন্দুরা এত সাহস হবে না, ক্লাবের ছেলেরা নিয়ে যাচ্ছে, আবার ক্লাবের ছেলেরাই তার ভেঙে দিবে, সম্ভব না। আর তাদের উপরে চড়াও হয়েছে। আমি বলি শুনুন, আমি এই ডিবেটে যাচ্ছি না, আমি ধরে নিলাম সংখ্যালঘু ভাঙেনি, তাহলে খুব ভালো, আমি আনন্দ পাচ্ছি, পড়ে ভেঙেছে, কিন্তু হিন্দুরাও ভাঙবে না। আমি কোনো দুর্ঘটনাবশত ভেঙে গেছি ধরেই নিলাম। কিন্তু যে কালিমাটা লিপ্ত হচ্ছে, আমি চাইবো আগামী দিনে, আমরা ছোটবেলা জানেন তো মহরম আমরা কাঁধে করতাম, মহরমে যখন চাল তুলতে আসতো, এখন সময় পাই না পড়ার জন্য, আমরা কিন্তু তার ভাগিদার হতাম। আমরা দেখতাম ওরা ছুঁচ খেলতো, লাঠিয়াঠি খেলা করতো, আমরা কিন্তু দেখতাম, আনন্দ উপভোগ করতাম। সেইটা কিন্তু আমাদের খেজুরিতে ফিরে আসে, আমি এখনো চাইছি। ওইটা ফিরিয়ে আনার দায়িত্ব তো আপনারই বেশি বর্তায়। হ্যাঁ, আমার যেরকম বর্তায় তৃণমূলের কিছু লোকের বর্তায়। হ্যাঁ ঠিক আছে, না যারা নেতৃত্ব, যারা নেতা, তাদের সুস্থ মানসিকতা নেই। আপনার কি মনে হচ্ছে সাম্প্রদায়িক উত্তেজনার পেছনে কি তৃণমূলের হাত আছে? তৃণমূলের হাত নয় অ্যাকচুয়ালি। যদি আজকের আমি কি একটা কথা বলি, পুলিশ প্রশাসনকে এখন এই মুহূর্তে কিন্তু পুরো কন্ট্রোল করছে তৃণমূলের, তো বাস্তব। তারা দেখছে সাম্প্রদায়িক হোক আর কিছু মারদাঙ্গা, যে কোনো গন্ডগোল হোক, আমরা তৃণমূল করি, আমরা গন্ডগোল করলে যদি পার পেয়ে যাই, তাহলে গন্ডগোল করবো না কেন? আমি পুলিশকে বলেছিলাম, ওসি সাহেবকে বলেছিলাম যে দেখুন আজকের গন্ডগোলের জন্য আপনারা দেখুন কেন। আমি বলছি অমুক বারাতলায় আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল ধোবাপুকুরে, ফেরার পথে আমাদের গাড়ি পুলিশের সামনে ভাঙচুর হলো। বারাতলাতে? একদম বারাতলা স্ট্যান্ডের উপরে পুলিশের সামনে, পুলিশ আছে, ভাঙচুর হলো, অনেকের মাথা হাত পা সব ভেঙে দিল, এমনকি আমার ভাইকেও তুলে নিয়ে গেছিল। আপনার ভাইকে? হ্যাঁ, আমার নিজের ভাই, মানে আমার কাকুর ছেলে, একই সঙ্গে তো তাকে নিয়ে চলে গেছিল, পরে ছেড়ে দেয়। তাদের নামে সেদিনই কেস করা হলো, পুরো আপডেট দেওয়া হলো, তাদেরকে একটাও ধরা হলো না। তারা দেখছে পুলিশের সামনে মেরেও, এমএলএর ভাইকে তুলে নিয়ে গিয়েও, সাধারণ মানুষের হাত পা ভেঙে দিয়ে, গাড়ি ভেঙে দিয়েও যদি আমরা সুন্দর ঘরে ঘুমোতে পারি, খেতে পারি, বসতে পারি, আবার চা দোকানে উঠবস করতে পারি, আমাদের যদি না কেউ অ্যারেস্ট করে, তাহলে সেকেন্ড কাজ আরও তাদের সুবিধা হবে। আপনি ভুল করলে, আপনি যদি শাস্তি না পেয়ে যদি যান, তাহলে আবার আরও বড় ধরনের ভুল করতে সুবিধা হবে। সেই ভুলটা কিন্তু তৃণমূল বারে বারে করছে। তৃণমূলের কিন্তু কেউ অ্যারেস্ট হচ্ছে না। পারিবারিক ব্যাপারে কেউ অ্যারেস্ট হয়েছে আলাদা কথা, তার পারিবারিক ব্যাপারে, কিন্তু রাজনৈতিক যখন মারধর হবে, গণ্ডগোল হচ্ছে, তখন একতরফা কিন্তু বেশিরভাগ তৃণমূল অ্যারেস্ট হয়েছে। তৃণমূল আমার বিজেপিকেই অ্যারেস্ট করছে, পুলিশ কিন্তু তৃণমূলই করছে না। তাহলে এর বিরুদ্ধে আপনারা আন্দোলনে নামছেন? আন্দোলন অনেকবার করেছি, জানিয়েছি, বারে বারে বসেছি। হাল ছেড়ে দিচ্ছেন? তাহলে না, হাল ছাড়িনি, কিন্তু 2023-এর পঞ্চায়েত নির্বাচন, ঠিক আছে,
2018 মতো কিন্তু হবে না, এত সহজ হবে না। এটা জোরদার হবে লড়াই। ওনারা যে ভাষায় কথা বলবেন আমরাও সে ভাষায় কথা বলবো। সেইভাবে আপনারা আপনাদের সংগঠন একদম সাধারণ মানুষ কিন্তু ওনাদেরকে তাড়াবে। তা আপনার এখন যিনি প্রধান বিরোধী আপনাদের এখানে, যিনি আপনার অপোনেন্ট ক্যান্ডিডেট ছিলেন, পার্থপ্রতিম দাস সম্বন্ধে আপনার কি ধারণা, বা ওনার সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন? কি বলবো, উনি তো, আমি তো সেভাবে বলি না, উনি তো সবসময় আমার নিন্দা করে কি আমি অযোগ্য মাস্টার অমুক তমুক হেনাতেনা করেছি, কিন্তু আমি অযোগ্য ডাক্তার কোনোদিন বলিনি, আজকেরও বলবো না। অযোগ্য ডাক্তার আমি আজকেরও বলবো না, ঠিক আছে? উনি ওনার কোয়ালিটি অনুযায়ী ডাক্তার হয়েছে, আমিও আমার কোয়ালিটি অনুযায়ী মাস্টার হয়েছি কিনা সেটা ওনার কাছে বিচার্য বিষয়, সে উনি দেখবেন, দেখুক। তবে আমি বলবো বিভিন্ন জায়গায় উনি ভুল বলেন। বারাতলায় যে মানুষগুলো আমি নিজে গিয়ে ঢুকিয়েছিলাম, ওনার এই ব্যাপারে কোনো রকম ধ্যান ধারণা ছিল না। পুলিশ ওনাকে ফোন করলেন, আপনিও আসুন, ফুটেজ পাবেন, তাই উনি গিয়ে নিয়ে এলেন। অথচ বললেন যে আমি গিয়ে ঢুকিয়ে দিয়ে এলাম, এবং এরা কেউ যায়নি, মানে এরা কেউ আমাদের তাড়নায় চলে যায়নি, এরা আপনি এরা ভাবছিল বিজেপি জিতে যাবে তাই কিছু করব, যখন বিজেপি জিততে পারলো না রাজ্যে তাই ওরা নিজে নিজে ভয়ে চলে গেছে। কিন্তু এত হাজার হাজার বাড়ি, এতগুলো বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, সেদিকে উনি কর্ণপাত দিলেন না। উনি কিন্তু ভুলভাগ লোকের সঙ্গে আছেন, মদত দিচ্ছেন। যাই হোক, আগামী দিনে যদি উনার শুভবুদ্ধি হয় বা উনি যদি ভালো ভাবেন, হ্যাঁ, খেজুরির মাটি আগে যে আমাদের মানে ছিল, মানে আমাদের গরিমা ছিল, খেজুরির আলাদা একটা গরিমা ছিল। যখন ভারতবর্ষে থানা ঘেরাও কর্মসূচি হয়েছিল তখন তো এত কিছু ছিল না, ফোন টোন ছিল না, তাই আমাদের যেভাবে ডিসিশন হয়েছিল তার একদিন আগে কিন্তু আমাদের এই খেজুরি থানা ঘেরাও কর্মসূচি হয়েছিল। তো এই যে পর্যটন কেন্দ্র প্রত্যেকবারে যিনি এমএলএ হন না কেন, যখন সিপিএম এর এমএলএও ছিল স্বদেশ রঞ্জন পাত্র যিনি ছিলেন, উনিও বলেছিলেন এটা পর্যটন কেন্দ্র করবো। আলটিমেটলি খেজুরিবাসীর এতে কি লাভ হলো? সবাই আসছেন, এটাই বলছেন যে এটা পর্যটন কেন্দ্র করব, এটা এখানে ডেভেলপমেন্ট করব, কিন্তু হচ্ছে না। করবো না, আমি আমার চেষ্টা চালিয়ে যাব। দেখুন, আমার হাতে সব থাকে না, এই দায়িত্ব নেবেন না। না হবে মানে আমি তো চাইবো আমার হোক, এর মধ্যে তো কোনো লোক দেখানো কিছু ব্যাপার নেই যে আমি লোক দেখাবো এটা করেছি ওটা করেছি, আলটিমেট হলো না। আমি চাইবো যে কোনো শর্তে যেন হয়, তার জন্য সর্বোপরি সবটাই করবো। আপনি বলছেন হবেই, হবে মানে দেখুন, অন্তত আপনি যদি এই 5 বছর আপনি তো দায়িত্বে আছেন, এর মাঝখানে তো আপনি কোথাও চলে যাচ্ছেন না, কখনোই সম্ভব না। এবার এই 5 বছরের মধ্যে আপনি এটা করে দিয়ে যাবেনই, সে করে দিয়ে যাবো না এরকম ব্যাপারটা নয়। মানে আপনি বলছেন আপনি শুধু চেষ্টাই করবেন। আমি চেষ্টার সঙ্গে সঙ্গে যেভাবে চেষ্টা করলে হয়, কোনো রকম খামতি রাখবো না আমি 100%। এমনকি এবার আমার আর একটা সুবিধে হয়েছে, যেহেতু কেন্দ্র বিজেপি আর আমি বিজেপির এখানকার বিধায়ক, তাই অন্যান্য বিধায়কদের এই সুপারিশ ছিল নাকি জানি না, আমি কিন্তু আপাতত হয়তো বলতে পারবো। আমাদের সেন্ট্রাল পর্যটক মিনিস্টারকে আমরা বলতে পারবো যে আপনি এই ব্যাপারটা নিয়ে একটু দেখুন, যেহেতু ভারতবর্ষের প্রথম পোস্ট অফিস, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম টেলিযোগাযোগ অফিস, হ্যাঁ ঠিক আছে, তার মসনদি আলা, দক্ষিণ 24 পরগনার সঙ্গে যোগাযোগের সম্পর্ক করা যেতে পারে। বন্দরও এখানে ছিল এক সময়, আমাদের খেজুরি বন্দর যথেষ্ট বিখ্যাত বন্দর ছিল। হ্যাঁ, আরও একটা ছিল, সেই টার্মটা আমি ভুলে গেছি, যেটা হচ্ছে কোনো বিপদ কোনো কিছু এলে ওখানে জাহাজ একটু মাঝখানে থাকতো, এখানে নৌকো থাকতো, পতাকা দিয়ে, না ওই লাইট পোস্ট আর একটা আছে, সেটাও একটা ছিল, সঙ্গে সঙ্গে জানানো হতো দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য, ডায়মন্ড হারবার বা কলকাতায় জানানোর জন্য এই জিনিসগুলো ছিল। তো এখানে অনেক কিছু ছিল, তার জন্য ভারতবর্ষের প্রথম, মানে এটা তো একটা কি বলা যায় মাইলস্টোন, যে আমাদের মাইলস্টোনের জায়গা, গর্বের জায়গা। সেই জন্য আমি সর্বোপরি দিল্লিতে গিয়ে এটা যদি করতে পারি, দেখুন আমার আমলে হলে আমার নাম তো হবে, স্বাভাবিক কথা। তাই আমি চাইবো খেজুরিবাসী আপনার কাছে এই আশাটা রাখতে পারে যে এটা আপনি করে যাবেন। আমি মানে কেন্দ্র রাজ্য থেকে যে কোনো প্রকারে এটা আশা করব যে যেন হয়।
আমি সব রকম চেষ্টা করব। রাজনৈতিক বিষয়ে তো অনেক কথা হবে, এবার আপনার একটু পার্সোনাল বিষয়ে কথা বলা যায়? বলুন। না, আমি জলটা খেয়ে নিই, অনেকক্ষণ থেকে কথা বলছেন। বলুন বলুন। এই প্রফেশনে যে আপনি আছেন, ধরুন আপনি এদিকে শিক্ষকতা করছেন, স্কুলে চাকরি করছেন, তার উপরে আপনি বিধায়ক, বাড়িতে সময় দিতে পারেন? সেটা একটু কম হয়, বাড়িতে সময় কি করে আর দেবো, কম হয়। তার জন্য খুব একটা প্রবলেম হচ্ছে না এখন আর। বাড়ির লোকে কেউ কমপ্লেন করে না যে আপনি বাড়িতে সময়ই দিচ্ছেন না? দেখুন, যখন যখন যতটুকু সময় পাই বাড়িতেই দিই, কিন্তু আমি হয়তো অনেকে আড্ডা মারে বা অন্য ভাবে সময় নষ্ট করে, আমি করি না। যতটুকু সময় থাকি বাড়িতে সময় দিই। হুম। ঠিক আছে, ছেলেকে নিয়ে আদর করা বা ভালোবাসা, আমার 2 ছেলে আছে, তো সে দিক দিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে আপনার ধরুন পার্সোনাল লাইফ তো সবারই থাকে, ধরুন কোনোদিন ঘুরতে গেলেন কোথাও, বা বন্ধু বান্ধবের সঙ্গে বসে আড্ডা দিলেন, এরকম টাইম আপনি পান? সেরকম হয় না, হচ্ছে না। যেরকম আপনার সঙ্গে হয়তো এই সময় হয়তো সময়টা বের করে নিয়েছি, এরকম খুব এখন অনেক বন্ধু বান্ধব রেগে গেছে আমার উপরে। শান্তনু হয়েছে, সে আমার এমনি ডাকনাম তাপ, তো সে তার এখন এমএলএ হয়েছে, এখন সময় দিতে পারে না, সে এখন বিশাল ব্যাপার এরকম বলে। সেটা তারা অভিমানের সুরে বলে, আমি আর কখনো জড়িয়ে ধরলাম যে এগুলো ভুলে যা, আর দেখ এখন কিছু নেই, টাইমের অভাব, এগুলো বললাম। এ পর্যন্ত আজকে 1 বছর হতে গেল, আমি আমার স্ত্রীকে নিয়ে একবারই বেরিয়েছিলাম, ঘন্টা 3-4 জন্য দীঘা গেছিলাম। মানে 1 বছরে? হ্যাঁ, 1 বছরে একবারই হয়েছে, মানে যাওয়া, মানে স্ত্রী আর 2 বাচ্চা। তাহলে আপনার খাওয়া দাওয়া, ধরুন আপনি আজকে বাড়িতে আছেন, আপনি খাওয়া দাওয়া বাড়িতে করেন না পাঠিয়ে দেবেন? না, পাঠিয়ে বসে না, বাড়িতেই করি, বা কোনো কার্য, বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে থাকলে কার্য করতে বাড়িতে। দেখুন, আপনি কিন্তু এই মুহূর্তে খেজুরি থানার ইয়াংগেস্ট এমএলএ। রণজিৎ মন্ডলের বয়স আপনার থেকে বেশি, স্বদেশ বাবুর বয়স আপনার থেকে অনেক বেশি, রামচন্দ্র বাবু বা আমাদের ছিলেন সুনীল পাই, সবার থেকে আপনি ইয়াংগেস্ট এমএলএ। তো আপনি ফেসবুকের সঙ্গে কানেক্টেড আছেন? আছি মোটামুটি। মানে আপনি সবার সঙ্গে কথা বলেন ফেসবুকে? ধরুন কোনো এই ছেলেটা ধরুন আপনাকে চেনে না, আমাদের যে ক্যামেরাম্যান এসছে উনি আপনাকে ধরুন চেনেন না, আপনি ডাইরেক্টলি আপনাকে মেসেজ করলেন, বা আপনার নাম্বার নেই ওনার কাছে, তো সেক্ষেত্রে দেখুন, মেসেঞ্জারটা তুলনামূলকভাবে একটু কম করি, মেসেঞ্জারটা ইউজ কম করেন তুলনামূলকভাবে, কিন্তু করি। আচ্ছা। যখন আননোন কাউকে দেখি, নোন হলে তাকে আমি হোয়াটসঅ্যাপে বলি, ওই তুই হোয়াটসঅ্যাপে আমাকে কথা বল। ধরো আমার বন্ধু বান্ধব মেসেঞ্জারে করেছে কিন্তু হোয়াটসঅ্যাপে করেনি, তখন তাকে হোয়াটসঅ্যাপ থেকে বলছি তুই মেসেঞ্জারে কথা না বলে হোয়াটসঅ্যাপে কথা বল। আর যদি আননোন হয় তাকে বলে দিই এটা আমার নাম্বার, এই হোয়াটসঅ্যাপে ভাই একটু করো। আপনি ডাইরেক্ট যোগাযোগটা করে নেন? হ্যাঁ। এই যে ধরুন করোনা কালে এইসব এরিয়াতে, বিশেষ করে খেজুরি যেটা ব্যাক সাইড বলে, আমরা এটাকে ব্যাক সাইড হিসাবেই ধরি সাধারণত, কারণ খেজুরি ফ্রন্ট সাইড ওটাকেই ধরা হয়, হেরিয়া কলাগাছি থেকে ওই দিকটা লিটারের রেটটা ওদিকেই বেশি, এদিকে তবু একটু কম। এইদিকে কম বয়সী ছেলে মেয়ে প্রচুর বিয়ে হয়ে গেছে, ওই বিষয়ে আপনি কি বলছেন? আপনি ওদেরকে আটকাতে পারেন এই বিশেষ করে করোনার সময়টাতে? দেখুন, ঘটনা হয়েছে করোনার সময়, যেগুলো আমরা জানতে পেরেছি, এখন লুকিয়ে লুকিয়ে হয়ে গেছে, জানতে পারছি না। যখনই জানতে পেরেছি বা আমার কাছে যখনই কোনোভাবে এসছে, বাবু এরকম আমার মেয়ে ছোট, আমার মেয়েকে বিয়ে দুঃখ আসবেন, আমি সঙ্গে সঙ্গে না বলেছি, বুঝিয়েছি, এবং কি জন্য বিয়ে দিচ্ছেন বলুন না, ছেলে এরকম পাবো না, তার ঘরে কোনো ইয়ে নেবে না, তাহলে ওই ছেলে ঘরকে নিয়ে আসুন, আমি বুঝিয়ে দিব। ধর 2 বছর পরে 4 বছর পরে বিয়ে করবে, কিন্তু এখন বিয়ে দেওয়া যাবে না। তার কি কুফল হতে পারে, তার বিজ্ঞান সম্মত উপায় আমি কিন্তু জানিয়েছি, কারণ আমি কেমিস্ট্রি ছাত্র। আপনি নিজে প্রেম করেছেন? না না না, করেননি? অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন? হ্যাঁ, মানে অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন বলে ধরুন যে 2টো ছেলে মেয়ে পালিয়ে যাচ্ছে যারা, তাহলে প্রেম করেই পালাচ্ছে। আপনি যদি প্রেমের ফিলিংস না বোঝেন, আপনি কি করে বুঝবেন? দেখুন, ফিলিংস বোঝা, দেখুন আমি তো ফিলিংসের কথা এখানে যাচ্ছি না, আমি জানি ফিলিংস তাদের ভালো বলেই তারা পালিয়ে যাচ্ছে, ধরেই নিলাম। কিন্তু পালিয়ে গেলে বিয়ে করলে কি কি ক্ষতি হতে পারে সেগুলো মানে সময় দিয়ে হাত বুলিয়ে কিন্তু বুঝিয়েছি, কোনোভাবে মানে এর কতটা স্বাস্থ্যসম্মতভাবে খারাপ, ক্ষতিকর, সামাজিকের উপরে কুপ্রভাব কতটা আছে, সবটা কিন্তু জানিয়েছি। এই ধরুন আপনি বলছেন যে আপনি চাকরিটা ছেড়ে ওখানে পার্ট টাইমার একজনকে রেখে দেবেন, তাহলে আপনার ফ্যামিলি কিসের উপর চলবে? তাহলে আপনার তো ফ্যামিলি একটা এক্সপেন্সেস আছে, সেটা কি আর করবো, দেখা যায়। আমি এখন সেই জন্য তো বুঝতে পারছি না, তো কিছু তো আমাদের মানে আপনার কষ্টে সৃষ্টে চলবে। সোর্স অফ ইনকামটা কি? আর কিছু নেই, আমাদের জায়গা জমিও জল জমিও অনেক কম, অসম্ভব।
আপনার ক্রাইম রেট একবারে জিরো আপনার। আমরা যখন আপনার প্রোফাইল নিয়ে দেখলাম আপনার ক্রাইম রেট জিরো। আপনার নামে কোনো কেস আছে? হ্যাঁ, কেস হয়েছে এই এতে নামার পর, ভোটে নামার সময়, যেটা আমি কোনো গণ্ডগোলে ছিলাম, যতগুলোই ছিলাম আমার এ পর্যন্ত তিনটা কেস হয়েছে। 3টা কেস হয়েছে? 3টা। একটা টিকাশি বাজারের উপরে হয়েছে, বীরবন্ধ বাজারের উপরে হয়েছে। ঠিক আছে, এই বীরবন্ধ বাজারে প্রচারের সময় একটা হয়ে গেছে, আমি অথচ মানে অলরেডি ছিলাম না। যাই হোক, তারপরে এসপি অফিস ঘেরাও, আর একটা কি ওই 4টা হয়ে গেল তো। আর এই পদ অবরোধকে নিয়ে কেস, কোথায় কোনটাইতে মারামারি হয়েছে আমার নামে কেস, কি হয়েছে তাও জানি না আমি। কোথায় কি হয়েছে আপনি হয়তো জানেন না, আপনার নামে কেস। হ্যাঁ, সেগুলোর জন্য আপনাকে ছুটতে হচ্ছে। হচ্ছে তো। আপনারাও তো তৃণমূলও তো সেম অভিযোগ করছে যে ওনারা কেস করেছেন, ওনাদেরও ছুটতে হচ্ছে। একদম না। দেখুন, এখন মারামারি কারা করছে বলুন? আমরা কেন মারামারি করতে যাব? রাজ্য আমাদের নেই, আমাদের প্রশাসন আমাদের নয়, তাহলে আমরা মারামারি করতে যাব? ওনারা মারামারি করছেন, আমরা কোনো কোনো জায়গায় হয়তো প্রতিরোধ করেছি, ঠেকাচ্ছেন। আর তখনই কি করছে, ওরা যে মেরে ফাটিয়ে দিল। আজকের আমাদের নিখিল আড়ি থেকে শুরু করে তিমির পণ্ডা, হলুদ বাড়ি 2-3 জনকে আমাদের মেরেছে কোথায়? গোড়াহার বাজারের কাছে। ওরা তারা বসেছে সেখানে মার, আবার কেস হলো এদের নামে, তাদের নামে কিছু না। কি করবে? মমতা ব্যানার্জি একটা ভালো গুণ বলে, ওনার ভালো গুণ হ্যাঁ, প্রচুর মিথ্যে কথা বলেন, অসম্ভব রকমের মিথ্যে কথা। আমাদের সিটিং চিফ মিনিস্টার। হ্যাঁ, মিথ্যে কথা প্রচুর বলেন, আর ভুলভাল। সবচেয়ে খারাপ মানে হাসি লাগে বা দুঃখ লাগে, উনি যখন কোনো তথ্যগুলো বলেন, যেহেতু চিফ মিনিস্টার। দেখুন, আমাদের একটা এমএলএ হিসেবে আমরা আমাদের বলা হয় সাধারণ মেম্বার, কিন্তু আমি কিছু বলে দিলাম, হ্যাঁ অ্যাসেম্বলি মেম্বার, আমি কিছু বলে দিলাম, তার গুরুত্ব যতটা নেই হবে। এই মুহূর্তে শুভেন্দুবাবু সেই কথাটা বললে কিন্তু তার গুরুত্ব অনেক বেশি, আবার মমতা ব্যানার্জি বলে আরও গুরুত্ব বেশি। তাহলে উনি যে সকল কথাগুলো বলেন, একটু চিন্তা ভাবনা করে বলে ভালো হতো। ওনার পার্টি থেকে বলা হচ্ছে উনি সুপ্রিম লিডার হিসেবে উঠে আসছেন মোদিজির জায়গায়, মোদিজিকে টক্কর দেওয়ার মতো। সেই হিসাবে আপনার কি মত? আমি আর কি বলবো, শুভেন্দু তো বলেছে যে উনি সেদিনই প্রধানমন্ত্রী হবেন যেদিন আবার গরুর গাড়িতে হেডলাইট থাকবে, স্যান্ডোগেজতে পকেট থাকবে, এগুলো তো বলে দিয়েছে, কতবার বলেছে। আমার শুধু এগুলো অলিক কল্পনা, মানে একদম এই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। মানুষ বলে স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমোতে দেবে না, ঘুমিয়ে দেখা স্বপ্নটা স্বপ্ন নয়। আমাদের এপিজে আব্দুল কালামই বলেছিলেন, ঘুমিয়ে দেখা স্বপ্নটা স্বপ্ন নয়, সেটাই স্বপ্ন যেটা আপনাকে ঘুমোতে দেবে না। না, এটা এপিজে আব্দুল কালাম বলেননি, যদিও এটা ওনার নামে প্রচার করা হয়, ওটা উনি বলেন। না, উনি আমাদের তো দেখেছি, আপনারা দেখেছেন হয়তো, কিন্তু এটা উনি বলেননি। আচ্ছা, যাই হোক, যে আমার একটা মানে এটা প্রবাদ আছে, আমি ধরে নিলাম আমি ভুল বলেছি, তবে এটা প্রবাদ তো আছে যে অ্যাকচুয়ালি সেটাই স্বপ্ন যেটা আপনাকে ঘুমোতে দেবে না, যে স্বপ্নটা আপনি ভেবে ঘুমোতে পারছেন না। তো উনি জানি না কিভাবে বলছেন যে প্রধানমন্ত্রী হবে, যদি হয় পশ্চিমবঙ্গের ইলাম, পশ্চিমবঙ্গে একদম কোনোদিন প্রধানমন্ত্রী পায়নি, এবারে পাবে, অসুবিধা কোথায়? পশ্চিমবঙ্গবাসীর লাভ। হ্যাঁ, অবশ্যই। দিলীপ বাবুর একটা খারাপ গুণ বলুন, দিলীপ ঘোষ, আপনাদের যিনি প্রাক্তন রাজ্য সভাপতি। খারাপ গুণ কি বলবো বলুন তো? বিরোধী হিসেবে হয়তো আমাদের কিছু কিছু কথা বলতে হয়, ঠিক আছে, হয়তো রেগেও বলতে হয়, কারণ মার খেয়েছে প্রচুর কার্যকর্তা, তো তার জন্য হয়েছে, সেটা হয়তো অনেকে খারাপভাবে নিচ্ছে, ঠিক আছে। হয়তো সাধারণ মানুষ বা তৃণমূল খারাপভাবে নিচ্ছে, এটা না বললেও উনি এরকম ল্যাঙ্গুয়েজ বলছে কেন। অনুব্রত বললে কিন্তু ওনারা কিন্তু ঠিক বলছে। জিজ্ঞেস করবো, আপনি দিলীপ বাবুর একটা খারাপ গুণ বলুন। খারাপ গুণ সেরকম নেই, খারাপ গুণ নেই সেরকম নেই, তবে এটা একটা বাগানে একটা সবচেয়ে ভালো ফুলটাকে কিন্তু আগে তোলা হয়। আপনাকে তুলতে বললে ভালো ফুলটা আগে তুলবে, খারাপ ফুলটা পরে তুলবে। বাগানের সোজা গাছটা প্রথমে কাটা হয়, বাঁকা গাছটা পরে কাটা হয়, ঠিক আছে। তেমনি উনি সোজা কথাটা সোজাভাবেই বলেন, তাই কেটে দেওয়ার সম্ভাবনা। কিন্তু তো ওই কথাকে ঘুরিয়ে বললে
হয়তো মনে হয় ভালো হতো, হয়তো পার্টিরও আভ্যন্তরীণ কিছু কথা থাকে, সরাসরি হয়তো বলে দিয়েছে, সেটা কিন্তু না বলে আমি বলছি ঘুরিয়ে বলুক, আলোচনা করে বলুক। এটা আমার মনে হয় দিলীপবাবু সরাসরি যে কথাগুলো বলেন আপাত দৃষ্টিতে কারোর খারাপ লাগতে পারে, কিন্তু ভালো, তাই সেরকম আমি খারাপ দেখছি না। অনুব্রত মণ্ডল এটা ভালো গুণ বলে, অনুব্রত মণ্ডলের ভালো গুণ আপনার কি ভালো লাগে? অনুব্রত মণ্ডলের কি ভালো লাগে? মানে ভালো লাগে মানে ব্যাঙ্গার থেকে বলছি আমি, মানে অন্য দিক দিয়েই বলছি যে পুলিশকে যেভাবে শাসায় না, এটা আমার মনে হয় কি বলবো, হিটলারও এরকম শাসাতো না, তার অনুগামীদের বা তাদের ফোর্সদের এরকম করতো না। আচ্ছা, এই যে আপনাদের বিধানসভায় যে একটা গন্ডগোল হলো, ওনার পরে মুখ্যমন্ত্রী আপনাদের খোঁজ নিয়েছে? না, আমার তো খোঁজ নেয়নি, অন্যদের নিয়েছেন কি আমার জিজ্ঞেস করা হয়নি, আমি তো এখানে আছি না, মানে আর জানি না। আমরা ভেবেছিলাম যে একটা এমএলএর বাড়ি মোটামুটি হলো একটা একতলা পাকা বাড়ি বা দুতলা পাকা বাড়ি, আপনার তো দেখা গেল টালির ছাউনি দেওয়া মাটির বাড়ি। এখন বাড়ি টাড়ি কি করবেন না? দেখুন, আমি তো খুব গরিব ফ্যামিলি থেকে চাকরি পেয়েছি। বাবা এখনো গান করে, চণ্ডীমঙ্গল শীতলামঙ্গল গান করে এখনো। চণ্ডীমঙ্গল, শীতলামঙ্গল, মনসামঙ্গল এই সকল গান এখনো করে। তো আমি গরিব ফ্যামিলি থেকেই উঠে এসেছি। আমার 3 ভাই, কেউই সার্ভিস করে না আমি ছাড়া, প্লাস ওদেরকে পড়ানো। আমার 5 জন বোন, প্রত্যেকের ছেলে মেয়ে আছে, তাদেরকে এখনো পর্যন্ত কাউকে বিয়ে দেওয়া থেকে শুরু করে কাউকে পড়ানো, এগুলো সবই করতে হচ্ছে। একটা আমাদের একটা পরিবার, প্লাস কাকুদের, আমার বাবার 5 ভাই, তাদের মধ্যে একজন এস্টাবলিশ, ছোট কাকু, বাকি কেউ নাই। তাদেরও সুবিধা অসুবিধায় আমাকে কখনো কখনো কাজে লাগতে হয়, সেই জন্য আর ঘর করা হয়ে ওঠেনি। এই ঘরটা তখন হয়েছিল 2000 সালে। কাকু আর্মিতে সার্ভিস করতো, কাকু এখন কলকাতায় এই কাহিতে থাকেন। তিনি কিন্তু এই ঘরটা করে নিয়ে গেছিলেন। সেই জাঁকজমকটা আপনি এখন আনছেন না, না ভবিষ্যতে আসবে না, আমরা আরো দেখতে পাবো না? না, কি করে বলবো, আমার ইনকামটা বলুন না। ব্যাপারটা হয়েছে ইনকাম তো করতে হবে, স্কুলের ইনকাম প্লাস বিধায়কদের কত ইনকাম আপনারা জানেন। বিধায়কদের কত ইনকাম। স্কুলের ইনকামে যদি আমি না করতে পারি, সে বিধায়কের ইনকামে করতে পারবো না, কেন বিধায়কের ইনকামে আমি লোন নিই। এবার এটা কিন্তু ঠিক যে আমার একটা লোন নেওয়ার জায়গা আছে, লোন নেব, সেটা হয়তো 1-2 বছরের, হয়তো এখনই হতে পারে, এবার 2-5 বছর পরে হতে, 2-1 বছর পরেও হতে পারে। তার লোন নেওয়ার জায়গা আছে। হাউস বিল্ডিং লোন এখনো নেইনি, কিন্তু আমি নেব, সেটা নেব, নিয়ে ঘর করব, সেটা দেখা যাক। কিন্তু ইনকাম দিয়ে টাকা জমিয়ে করার মতো মানে কোনো সুযোগ নেই এই মুহূর্তে করতে পারছি না। কোথায়? আমরা তো পাই 21,870 টাকা। আমাদের বিধায়কদের যে বেতন 21,870 টাকা, বাকি কোনো ভাতা নেই। বাকি আমরা যদি বিধানসভায় যাই, মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং, অথবা আমাদের বিধানসভা চললে তখন যে মিটিং, তাতে হচ্ছে পার ডে 2000 টাকা। আমি যদি ধরে নিলাম 30 দিন দেই, 60,000 টাকা। 60,000 এখানে 21,870, তাহলে 81,870 টাকার টোটাল আমরা। এবার সেটা যদি প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করি তবে গিয়ে পাবো, না হলে পাবো না। বিধানসভায় গিয়ে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? অন ক্যামেরাই তো বলছি। তো এই টাকাটা আমরা পাই। তার মধ্যে গাড়ির তেল খরচ, গাড়ি তো আর আপনার শুধু কলকাতা গেলে গাড়ি চড়ে এরকম তো নয়। হ্যাঁ, এবার আপনার এলাকায় ঘুরবেন না, আমি স্কুলে কিছু যাচ্ছি বাদ দিয়ে। পেট্রোলের দাম যে হারে বাড়ছে, এরপর তো সাইকেল চালাতে হবে। পেট্রোলের দাম বাড়বে কেন? আমাদের তো এখন পরিস্থিতি তো একটু ভিন্ন হয়েছে ইউক্রেনের যুদ্ধটা নিয়ে। তার আগেও তো পরিস্থিতি আগে ছিল, তার জন্য কেন্দ্র কমিয়েও ছিল, ঠিক আছে? দেখুন, একটা জিনিস আপনি ভাবুন, ধরুন যেখানে 80 টাকা যেটার দাম ছিল, সেটা 100 টাকা হওয়ার পরে 3 টাকা কমে গেলে কি লাভ হয়? 3 টাকা কমেনি তো। আমি আপনাকে উদাহরণ দিলাম, ধরুন 105 টাকা হয়ে গেছিল, সেই জায়গা থেকে কেন্দ্র দাম কমানোর পরে 10 টাকা কমেছিল ডিজেলে, পেট্রোলে 5 টাকা কমানোর পরে 99 টাকা সামথিং দাম ছিল। 98 টাকা কোনোদিন 99 টাকা হচ্ছে। এবার বলুন, আমরা যেটা 70 টাকা 80 টাকায় পেতাম, সেটা এক ধাক্কায় হয়ে গেছে 90 টাকা কি 100 টাকা। এখানে কেন্দ্র তো বিশেষ লাভ থাকে না, আপনারা হিসাব করে দেখবেন। আর এটা তো কেন্দ্র করে না,
এর আলাদা কেন্দ্র তো পারে এটা কন্ট্রোল করতে। না, আলাদা সংস্থা আছে। আর আপনার এই বর্তমান যে কংগ্রেস সরকার যে আগে ছিল, ওনারা এই তেলের ব্যাপারে কত টাকা লোন করে দিয়েছে জানেন? তার সুদ মেটাতে দিন যাচ্ছিল। এখন সেটা বর্তমান ভারতীয় জনতা পার্টি আসার পর কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে আজকে চলছে, আমাদের আত্মনির্ভর ভারত গঠন করার দিকে যেভাবে এগোচ্ছে, তাতে কিন্তু এই দামটা নয়, শুধু সুদ নয়, সুদে মূলে শোধ করে দিচ্ছে। সম্ভবত 24 সাল না কবে নাগাদ শেষ হয়ে যাবে, আমাকে দেখতে হবে একবার। কিন্তু এই রিসেন্টলি একবার রাজ্যকে একবারে কমালো, অন্যান্য রাজ্য তো কমালো, তাহলে তো হয়ে যেত। রাজ্য তো এক্সেস তো বেশি, 1 টাকা কমিয়েছে। হ্যাঁ, রাজ্য 1 টাকা কমিয়েছে। 1 টাকা যখন দাম বাড়ে তখন রাজ্য ডিজেলের উপরেও পেট্রোলের উপরে 1 টাকা করে কমিয়েছে। আরে যখন কেন্দ্র কমালো 5 টাকা 10 টাকা করে কমালো, রাজ্যেরও তো এত খরচা আছে, রাজ্য কি করে কমাবে? না তো রাজ্য অ্যাকচুয়ালি আপনি যদি 1 লিটার প্রতি দেখেন, রাজ্য যদি আমাদের কেন্দ্রে 23 টাকা মতো থাকে, যেখানে 35-36 টাকা থাকে রাজ্যে, তাহলে আপনি কমাতে পারছেন না। সেটা নিয়ে আপনারা আন্দোলনে নামুন। আমরা বারে বারে বলেছি তো আপনারা এই এক্সিসটা কমান, আপনারা এই যে আমাদের যে টাকাটা সেটা একটু কমাতে বলেছি বারে বারে, আজকে নয়, বারে বারে বলছি কমাবেন আপনি। এটা গেল পেট্রোলের ডিজেলের দাম, গ্যাসের দাম 250 টাকা বেড়েছে। গ্যাস ওখানে অনেক প্রবলেম হয়ে গেছে, আসছে না, অনেক রকম প্রবলেম হচ্ছে, যেগুলো বিদেশ নীতি বা তার সঙ্গে আর অর্থনীতি। না না, সেটা দেখতে হবে। দেখুন, আমি সবটা এক্ষুনি জেনে বুঝে কমেন্ট করে দিব, চিন্তা ভাবনা করতে হবে, কিছু না কিছু কারণ হয়েছে, তাহলে হুট করে এত বাড়ার কথা নয়। যেখানে ফ্রিতে দেওয়া হচ্ছিল সেখানে আজকে এত টাকা বাড়িয়ে দেওয়া হলো কেন, এটা চিন্তা ভাবনার বিষয় আছে। আর আমাদের মোদিজি বলুন বা আমাদের কেন্দ্রীয় যে নীতি, কেন মানুষের বিরুদ্ধে যেতে পারে না। আমি তৃণমূলেও বলছি না যে মানুষের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু তৃণমূলের নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত নেতাগুলা এদের খাই অবস্থার জন্য, আপনি দেখুন আজকের বিজেপির কতজন নেতা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, আর তৃণমূলের কত নেতা এই দুর্নীতি কারবারির সঙ্গে যুক্ত। ওয়েস্ট বেঙ্গলে আপনি বলে দিন। সেটা তো সেই হিসাবে দেখতে গেলে অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, রিসেন্ট যিনি গেলেন জয়প্রকাশ মজুমদার, এনারা সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। সবার মামলা ছিল, সবার নামেই ক্লেম আছে, সবাই তৃণমূল থেকে এসেছে। দেখুন, আমি কে এসছি কে আসছি না, হ্যাঁ, আমি কে আসছে কে আসছে না সেটা তো পার্টি ঠিক করবে। তাদেরকে হয়তো ছিল ভারতীয় জনতা পার্টি আসার পর কি কোনো ক্লেম এ পর্যন্ত পেয়েছেন এইটা করেছে, এই দুর্নীতি করেছে? হয়নি। এক, দ্বিতীয়ত যারা আজকে দুর্নীতির সঙ্গে যুক্ত বলছে, যদি হয় সিবিআই তো আর শুধু কেন্দ্র নয়, এনআইএ তো কেন্দ্র নয়, হ্যাঁ, কেন্দ্রের আন্ডারে তার মানে এই নয় যে প্রধানমন্ত্রী যা বলবে শুনে নেবে। হ্যাঁ, তাহলে এখানে তাহলে যে আমাদের যে বিভিন্ন জায়গায় যে সিট গঠন করে দিচ্ছে, হ্যাঁ, সিটের তদন্তে আপনারা খুশি? কখনোই নয়, কখনোই নয়। কারণ রিজিয়ান কাণ্ডে যেই ছিলেন, মানে দোষী হিসেবে ছিলেন, মমতা ব্যানার্জি রিজিয়ানুর কাণ্ডে চেয়েছিলেন সিবিআই তদন্ত হোক, কিন্তু উনি আনিসের ক্ষেত্রে সিট গঠন করেছেন। না, রিজিয়ানি কাণ্ডে যিনি প্রধান যে আছেন, যিনি ওই কেসে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং তার জন্য আছে, মানে উনি দোষী বলেই সাব্যস্ত হয়ে আছে, তাকেই আবার করা হয়েছে, এই সিটের প্রধান করে বসিয়ে দিয়েছে। সম্ভব উনি তো তার দোষী চাইছিলেন, শাস্তি চাইছিলেন, উনি তাকেই সিটের প্রধান করেছেন। হ্যাঁ, যাই হোক, দেখা যাক, মোটামুটি যা হওয়ার হবে। আশা করি আমাদের এই গ্যাসের দাম, পেট্রোল, ডিজেল, এগুলো পরিস্থিতি সামাল দিয়ে দিবে কেন্দ্র। আপনার চোখে এই মুহূর্তে যারা ওয়েস্ট বেঙ্গলে অনেক পেটুয়া সাংবাদিকও রয়েছে, আপনার চোখে এই মুহূর্তে একজন ভালো সাংবাদিকের নাম বলুন, একজন খারাপ সাংবাদিকের নাম বলুন। না, আমি যাব না, ভালো খারাপ কাজ করছে, তবে আমি বলবো আপনার চোখে নিরপেক্ষ। না, সবই নিরপেক্ষ। আমি বলি যে সকল সাংবাদিকরা
আপনারা নিজেরা জানেন আমরা কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি, ঠিক আছে? তো আমি আশা করব, আমি ঠিক করলাম না ভুল করলাম, না না আমি বলি, আমি সেটা যাচ্ছি, আমি আশা করব তারা প্রত্যেকেই সাংবাদিকতা এসছে মানে এক্সট্রা অনেকটা পরিস্থিতি বিচার করে ওনারা সাংবাদিকতা করছেন, যেখানে ভালো মন্দ ওনারা যথেষ্ট বড় জাজ, কে ভালো কে খারাপ ওনারাই ভালো বলতে পারবেন। ফলে আমি চাইবো নিরপেক্ষভাবে আপনারা সাংবাদিকতা করুন, যেখানে যদি আপনাদের ভুল থাকে সেগুলো শুধরে দিন। একটা কথা বলবো, আমি বারাতলায় লোক নিয়ে গেছি, আমি সব করলাম, কিন্তু সেখানে পার্থবাবুকে ফুটিয়ে দেওয়া হচ্ছে, তিনি অনেক দূরে দাঁড়িয়ে আছে, তাকে ফুটিয়ে দিয়ে চলে গেল। এরকম অনেক ঘটনা আছে, মার খাচ্ছি আমরা, দেখানো হচ্ছে তাদেরকে। দেখুন আমরা এইটা আপনি যা কিছু বলছেন এর মধ্যে কোনো একটা কথাও কাট যাবে না, একটা কথাও আমরা কাটবো না। আমরা ডিজিটাল সাংবাদিক, আমরা রোডে নেমে করি না, আমরা যা করি ইনডোর কথা বলেই করি। সেক্ষেত্রে আপনি বললেন আমি আপনাকে যে কটা প্রশ্ন করলাম আমাকে নিরপেক্ষ মনে হয় না, আমি কারণ না, আপনি তো ক্যাজুয়ালি ভাবে যা ঘটনা বর্তমান পরিস্থিতি বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলেছেন। এখানে তো কোনো দলকে আপনি তো আমাকে স্বাধীনতা দিয়ে বলার স্বাধীনতা দিয়েছেন, ঠিক আছে? আপনি তো স্বাধীনতা দিয়েছেন, প্লাস আপনিও তো আমাকে যে প্রশ্নগুলো বলেছেন তারা খারাপ ভালো দিকগুলো আমি জাস্ট পুরো সম্পূর্ণ তুলে ধরেছি। তাতে বলতে গিয়ে কিছু ভুল হচ্ছে, হয়তো হয়ে থাকতে পারে, কারণ আমি তো আর প্রস্তুতি নিয়ে বা কতটুকু বলবো কি বলবো এরকম নাই, ক্যাজুয়ালি আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি। কিছু কিছু জায়গায় ভুল আমারও থাকতে পারে। ইয়াং জেনারেশনকে কি বলবেন এখন, আপনার বার্তাটা দিয়ে দিন। আমরা বলবো বর্তমান যা পরিস্থিতি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যা পরিস্থিতি, প্রচুর ছোট বড় মাঝারি সব কলকারখানা সব বন্ধ হয়ে গেছে। সরকারের নতুন করে এই কলকারখানা হওয়ার চাকরি হওয়ার কোনো সিদ্ধান্ত নিতে তিনি পাচ্ছেন না, বা এসএসসি থেকে শুরু করে টেট বিভিন্ন, আজকের প্রাইমারিতে 1,90,000, আপার প্রাইমারিতে 1,40,000, আপনার 20,000-এর বেশি আপনার ওই হাই স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণী, প্রায় স্কুলে হেডমাস্টার, আপনার ক্লার্ক, ডি গ্রুপ সব ভ্যাকেন্সি আছে, কিন্তু এরা নিতে পারছে না, টাকা নেই, এরা কিছু করবে না। আর যদি করে তাও আবার হয়তো দেখা যাবে 2 নম্বরই করবে। তার হাইকোর্ট বলে দিয়েছে, দেখতে তো পাচ্ছেন আপনারা, অনেকে চাকরি আবার চাকরি করেও নল হয়ে গেল। তো সেই জন্য যুবকদের বলবো, ভাই আপনারা অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন, আপনারা আত্মনির্ভর হন। ছোটোখাটো কোনো জায়গা থেকে আমাদের এই লোন নিয়ে যদি ব্যবসা করে আপনারা কোনো বড় জায়গায় যেতে পারেন। আমাদের লোকালি অনেক কিছু আছে, চিন্তা ভাবনা আপনারা করুন, কারোর সহযোগিতা নিয়ে বা আমাদেরও সহযোগিতা যদি চান আপনারা আসুন, আমরা চেষ্টা করব যাতে লোকালকে ভোকাল করার জন্য। কিছু আমাদের অনেক জিনিস আছে যেগুলো আজকের এই বাংলায় যে শাড়ি, তাঁতের শাড়ি, যেটা বিশ্বের দরবারে যেখান থেকেই সর্বোপরি ভালো ভালো শাড়ি আসুক না কেন, আমাদের বাংলার শাড়ি 70% শাড়ি ভালো জায়গাটা দখল করত, আজকে সেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে সব জায়গাটা। তো আমি বলছি এরকম আমাদের অনেক কিছু লোকাল ছিল যেগুলোকে আবারও ভোকাল করা যায়। আপনারা ব্যবসার দিকে মন দিন, চাকরি বাকরি যদি নতুনভাবে সরকার নতুন কিছু করে সেটাও আপনারা চালিয়ে যান, কিন্তু আলটিমেটলি ইনকাম করতে হবে, তার জন্য কিছু ব্যবসার দিকে মন দিলে আশা করি আপনাদের বেকারত্বটা ঘুচবে। বুড়ো বাবা মা আপনাদের কষ্ট করে পড়েছিল, তাদেরও মুখে একটু অন্ন তুলে দিতে পারবেন। এইটুকু বলি। খেজুরিবাসীর প্রতি আপনার এটাই বার্তা? আর আমার যুব ছেলে, হ্যাঁ যারা যুব আছে কি করবো আর, তাদের জন্য তার কিছু করার নেই। এখন আমাদের বিভিন্ন জায়গায় ভেনামি চাষ হচ্ছে, চিংড়ি চাষ হচ্ছে, সেগুলো করতে পারে। চিংড়ি চাষের উপরে আবার ফিড দোকান, খাওয়ার দোকান এগুলো করছে। অবশ্য সেগুলো লিগালি তারা নেবে, ইলিগালি কিছু করবে না আশা করি। সেরকম কিছু তারা মেডিসিনের উপরে, ফিডের উপরে বা আপনার ভেনামি চাষের উপরে, ভেনামি আবার চারা, সেগুলোর উপরে ব্যবসা করতে বলছি। আর আগামী দিনে আমিও চেষ্টা করব কৃষির উপরে হোক বা আমাদের অন্য কোনো, আপনারা এখানে কাঁকড়ারও ফ্যাক্টরি তৈরি করতে পারেন, ঠিক আছে? আমাদের এখানে একটা তো হেঁড়িয়াতে চিন্তামণি পশুপতি অ্যাকোয়া প্রজেক্ট এটা হয়েছে, মাছের বা চিংড়ির প্রজেক্ট। এইরকম আমাদের আশা করব, আমরাও চেষ্টা করব, কারোর সঙ্গে যদি যোগাযোগ হয় বা করা যায়, আমি সেই আশায়ও আসি যাতে খেজুরির দিকে এরকম
যদি এই ভেনামি বা বাগদা বা কাঁকড়ার কোনো শিল্প তৈরি করা যায়, ছোটোখাটো থেকে পরবর্তী ক্ষেত্রে বড় হয়, তাতে আমাদের ছেলেমেয়েরা চাকরি করবে। আমরা একবারে শেষের দিকেই চলে এসেছি। একবারে আগে একটা কাজ করুন, আমার একটা লাভ করুন অন্তত, বলে দিন আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ অবশ্যই। চ্যানেলের নাম হচ্ছে অ্যানোনিমাস স্টক। অ্যানোনিমাস স্টক 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 অ্যানোনিমাস স্টক যে সাব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, তাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন এবং শেয়ারও করবেন। যাদেরই সমর্থন, দেখুন আমার কথাটা আপনাদের শুনতে ভালো লাগবে, হয়তো কারোর ভালো লাগবে, কারোর লাগবে না। আপনারা মন দিয়ে শুনুন, তাতে খারাপ হলে আপনারা গ্রহণ করবেন না, খারাপ জিনিসগুলো আপনারা গ্রহণ করবেন না, ভালো জিনিসগুলো গ্রহণ করুন। আর যদি খারাপ হয় আপনারা কমেন্ট দিয়ে জানান, দিলে হয়তো ওনারা আমাকে বা আমি আপনাদের জানতে পারবো যে এই জায়গাটা আমার ঠিক হয়নি। আমি সবার কাছ থেকে, ছোট থেকে বড় সবার কাছ থেকে শিক্ষা নিচ্ছি, তাই আপনাদের কাছ থেকেও প্রত্যেকের কাছ থেকে শিক্ষা নেব আগামী দিনে। আর এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেশি করে শেয়ার করুন, কমেন্ট দিয়ে আপনারা এই চ্যানেলকে জানান যে জিনিসটা কি। আপনাকে যদি একদিনের জন্য যদি আপনাকে সিএম করে দেওয়া হয়, আপনি কি চেঞ্জ করতে চাইবেন ওয়েস্ট বেঙ্গলের? না না না, এই দেখুন আমার একটু দেরি আছে। এই সকল আমি বললাম না, স্বপ্ন দেখা, জেগে স্বপ্ন দেখাটা, মানে যেটা ঘুমিয়ে স্বপ্ন দেখার স্বপ্ন না, না এটা ওই সকল ভিডিও টিডিওতে হয়, ঠিক আছে। ওই নায়ক বইটই যেগুলো আছে আমাদের অনিল কাপুরের, সেগুলো হয়, সেরকম বাস্তবে এগুলো আমি চাইছি না। আমি চাইছি একদম মাটিতে পা রেখে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে রাজনীতিতে সাধারণ মানুষের জন্য যে এসেছি। খেজুরিবাসীকে আপনি যেটা বললেন যে আপনার এই রাস্তাটা আপনি দেখছেন, করবেন, অবশ্যই আমাদের পর্যটন কেন্দ্রটা যাতে খুব তাড়াতাড়ি হয় সে বিষয়ে আপনি চেষ্টা করবেন। এই দুটো প্রতিশ্রুতি আপনার কাছ থেকে খেজুরিবাসীরা পাচ্ছে, যে দুটো আছে। এবং রসলপুর ব্রিজ নিয়ে আমি, রসলপুরের ব্রিজটাও আপনি চেষ্টা করছি। রাস্তা হয়ে মানে আমি খুব শীঘ্রই আবার নিয়ে নেব। অনেকটা টাইম নিলাম আপনার, ধন্যবাদ আপনাকে টাইম দেওয়ার জন্য। নমস্কার।